আসসালামু আলাইকুম। মিশন ঢাবিতে সবাইকে স্বাগতম। মিশন ঢাবির রসায়ন ক্লাসে আজকে তড়িৎ রসায়নের প্রথম লেকচার নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। তো ভাইয়েরা, তোমরা অলরেডি জানো যে তড়িৎ রসায়ন এটা আমাদের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা না খুবই সহজ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে খুবই প্রেডিক্টেড কিছু প্রশ্ন আসে এবং খুবই সহজ সরল টাইপের প্রশ্ন আসে। আমরা যদি অ্যাডমিশনে ভালো করতে চাই আমাদের এই তড়িৎ রসায়নের প্রশ্নগুলো খুবই অল্প টাইমের মধ্যে সঠিকভাবে অ্যান্সার করে ফেলতে হবে। তো আমার আজকে চেষ্টা থাকবে যে তোমাদেরকে এই অধ্যায়টা শুরু থেকে, আমি ধরে নিচ্ছি যে তোমরা অধ্যায়টা একটু কম পড়ছো, বেসিক্যালি অধ্যায়টা স্টুডেন্ট একটু কম পারে। তো এজন্য শুরু থেকে সবগুলো টপিক ওভারভিউ করে দেয়া, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দেয়া, যে টাইপের প্রশ্নগুলো বারবার আসে। আশা করি আমার এই ক্লাস এবং সেকেন্ড পার্ট যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার এই তড়িৎ রসায়নে খুব বেশি প্রবলেম আর থাকবে না। আমাদের এই অধ্যায়টাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথম যে পার্ট, সেখানে আমি প্রথম 4টা টপিককে কাভার করব। পরিবাহী থাকছে, সেখানে সক্রিয়তা সিরিজ থাকতেছে, কোষের আপেক্ষিক কোষের কিছু প্রাথমিক আলোচনা, আপেক্ষিক আলোচনার প্রাথমিক আলোচনা, এবং থাকতেছে তড়িৎ বিশ্লেষণ। আর সেকেন্ড পার্টে আমি টপিক নাম্বার 5 থেকে টপিক নাম্বার 8 পর্যন্ত কাভার করবো। এর মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আসো আমরা একটু পরিবাহী নিয়ে কথা বলি। এখানের কথাগুলা খুবই বেসিক কথাবার্তা, খুব বেশি কঠিন কিছু না। তো সবার আগে যদি বলতে হয় যে ভাইয়া পরিবাহী, এই পরিবাহীকে আমরা ক্লাসিফাই করতে পারি দুইটা ভাগে। দুই ভাগে আমরা ওকে শ্রেণী বিভাগ করতে পারি। দুইটা ভাগ কি কি? প্রথম যে ভাগটা আমরা ওকে বলতে পারি, ও হলো ভাইয়া একটা হলো আমাদের ইলেকট্রনীয় পরিবাহী। কি পরিবাহী? ইলেকট্রনীয় পরিবাহী। এবং আরেকটা হলো আমাদের আয়নিক পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী এবং আয়নিক পরিবাহী। আচ্ছা তোমরা বলো তো ইলেকট্রনীয় পরিবাহী কারা? ইলেকট্রনীয় পরিবাহী হলো ভাইয়া তারাই যারা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এখন বলো তো ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন কে করে? ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে আমাদের ধাতুগুলো। তাই ইলেকট্রনীয় পরিবাহীর আরেকটা নাম হলো কি? আরেকটা নাম হলো ধাতব পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহীর আরেকটা নাম কি? ধাতব পরিবাহী। এবং আয়নিক পরিবাহী, তারা হলো আয়ন দিয়ে তড়িৎ পরিবহন করে এবং এই আয়নিক পরিবাহীর আরেকটা নাম হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আসো আমরা দুইটা নিয়ে একটু বিশদ কিছু আলোচনার প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, কিছু প্রয়োজনীয়তা আছে, আমরা সেই আলোচনাগুলো একটু করি। এখান থেকে খুব সহজ কিছু এমসিকিউ হয়, একবার তুমি আমার ক্লাসটা দেখে গেলেই হবে। দেখো, এই যে ধাতব পরিবাহী, ধাতব পরিবাহীকে আমরা বুঝতেছি যে হ্যাঁ একটা ধাতুর মধ্যে দিয়ে সেই ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতেছে। এই ধাতব পরিবাহীকে না আবার হলো 3 ভাগে ভাগ করা যায়। ধাতব পরিবাহীকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সুপরিবাহী। খুব সহজ জিনিস, বুঝাই যাচ্ছে নাম শুনে যে হ্যাঁ ভাইয়া, যেখানে তড়িৎ খুব ভালোভাবে তাড়াতাড়ি করে প্রবাহিত হয় সেটাকে আমরা বলতে পারি সুপরিবাহী। এবং আমাদের বাসা বাড়িতে যে কপারের তার, আমাদের যে তারগুলো আছে কারেন্টের, সবগুলো কপারের তৈরি মোস্ট অফ দ্য। এর বাইরেও অ্যালুমিনিয়াম দিয়ে হইতে পারে, এর বাইরে লোহা দিয়েও তড়িৎ পরিবহন হয়, স্বর্ণ দিয়েও তড়িৎ পরিবহন হয়। ধাতুর বাইরেও একটা জিনিস আছে, তার নাম হলো গ্রাফাইট। সেও কি করতে পারে? সেও তড়িৎ পরিবহন করতে পারে এবং এটাও একটা সুপরিবাহীর লিস্টে পড়ে। ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া, সুপরিবাহীর পরে আমাদের কি? আমাদের ক্লাসিফিকেশনটা হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, তোমরা ফিজিক্সে এটা নিয়ে অনেক পড়াশোনা করার কথা, সেমিকন্ডাক্টর নামে। তো অর্ধপরিবাহীর উদাহরণ কি কি? অর্ধপরিবাহীর উদাহরণ হলো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। বেসিক্যালি সিলিকন আর জার্মেনিয়াম, আর্সেনিক উদাহরণটা তুমি মনে না রাখলেও চলবে। সিলিকন আর জার্মেনিয়াম, যাদেরকে দিয়ে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গঠিত, তারা হলো অর্ধপরিবাহী। তারা কি? অর্ধপরিবাহী। তো এখানে একটা পয়েন্ট একটু আমি বলে রাখি, এই যে সুপরিবাহী যারা, মানে যারা ধাতু, এই ধাতুগুলা, এদের তাপমাত্রা যদি কেউ বৃদ্ধি করে, মানে যদি গরম করে ফেলে এদেরকে, গরম করলে মনে রাখবে এদের মধ্যে যে রোধ আছে, রোধ কিন্তু বেড়ে যায়। যখনই গরম করে তখন রোধের মান বেড়ে যায়, তখন ইলেকট্রন ঠিকঠাকভাবে চলাচল করতে পারে না, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা কি হয়ে যায়? তড়িৎ পরিবাহিতাটা কমে যায়। আর যদি আমি বলি অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রাটা বাড়াও, এদের রোধের মান কিন্তু কমে যাবে। তার মানে তাপমাত্রা বাড়াইলে এরা বেটার তড়িৎ পরিবহন করতে পারে।
এবং দেখো আরেক ধরনের পরিবাহীকে, আরেক ধরনের ইলেকট্রনীয় পরিবাহীকে আমরা বলতে পারি সুপার পরিবাহী। ঠিক আছে, কি বলতে পারি? সুপার পরিবাহী। সুপার পরিবাহী আসলে একটু ডিফারেন্ট কনসেপ্ট। এটা হলো এমন পরিবাহী, সুপার পরিবাহী হলো আসলে এমন পরিবাহী যারা একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে ওদের জন্য, বা সংকট তাপমাত্রা বলে, বাংলা ওয়ার্ডটা বেশি জনপ্রিয়, সংকট তাপমাত্রা। যারা সংকট তাপমাত্রার নিচে বা যারা সংকট তাপমাত্রার নিচে, তোমার হলো সুপার পরিবাহী, মানে নাম দেখেই তো বুঝতেছো যে এক্সট্রিম লেভেলের তড়িৎ পরিবহন করবে। তো আমি বলতে পারি এক্সট্রিম লেভেলের তড়িৎ পরিবহন করার জন্য এদের, যাদের বলি, যাদের সংকট তাপমাত্রার নিচে এদের রোধের মান হলো 0। সংকট তাপমাত্রা কি? এটা হলো এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার নিচে কোনো একটা মৌল সংকট মানে রোধ 0 হয়, সুপার পরিবাহীর মতো বিহেভ করে। এটা এক একটা মৌলের জন্য এক একটা ফিক্সড ভ্যালু। যেমন আমি যদি বলি এই সুপার পরিবাহীর একটা উদাহরণ হলো নিউবিয়াম জার্মেনাইড। হ্যাঁ, নিউবিয়াম জার্মেনাইড। এবং এই নিউবিয়াম জার্মেনাইডের আমি যদি ভুল না করি 21.3 কেলভিন হলো ওর 21.3 কেলভিন হলো ওর সংকট তাপমাত্রা। ঠিক আছে, ওর সংকট তাপমাত্রা কত? 21.3 কেলভিন। ভাই ডিগ্রি সেলসিয়াস না, কিন্তু কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াসের 0 কেলভিন। তো বুঝতেছো এটা 21.3 মানে এটা কিন্তু প্রায় -250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং এই তাপমাত্রার নিচে নিলে, মানে আরও ঠান্ডা করলে, তখন এই যৌগটা কি করবে? সুপার পরিবাহী, ওখানে রোধের মান 0 হবে। তাহলে এই টেম্পারেচারটাই হলো সংকট তাপমাত্রা। এই টেম্পারেচারটাই কি? সংকট তাপমাত্রা। তারপরে ভাইয়া এর বাইরে কি আছে? এর বাইরে আছে ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, এটাকে সংক্ষেপে আবার YbCO নামেও ডাকা হয়। YbCO, এটার সংকট তাপমাত্রা হলো অ্যারাউন্ড তোমার 71 কেলভিনের আশপাশে, 71 কেলভিন 72 কেলভিনের আশপাশে। তো এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করো, আসতে পারে। তো এই হলো সুপার পরিবাহী, অর্ধপরিবাহী, সুপরিবাহী। তোমরা সুপরিবাহীর অর্ধপরিবাহীকে আগে থেকেই চিনো, হয়তো সুপার পরিবাহীটা কিছুটা নতুন, যারা একাডেমিক হয়তো পড়ো নাই তাদের জন্য আর কি। এরপর আসো ভাইয়া আয়নিক পরিবাহী। আয়নিক পরিবাহী বা যেটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ওর মধ্যে এরা যেরকম ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, মানে এটা যদি একটা মেটালের তার হয়, এরা কিভাবে তড়িৎ পরিবহন করে? ইলেকট্রন 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 ইলেকট্রন, এভাবে অসংখ্য ইলেকট্রন থাকে, তারা তড়িৎ পরিবহন করে। কিন্তু আয়নিক পরিবাহী ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে না। তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ক্ষেত্রে তুমি ধরো এখানে একটা ব্যাটারির কানেকশান দিবা, হ্যাঁ, অ্যানোড ক্যাথোড দিলাম, দেওয়ার পরে এখানে ধরো সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণ, মানে অ্যাকুয়াস দ্রবণ দিয়ে দিলা। তাহলে কি হবে ভাইয়া বলো তো? এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস থাকবে। সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এই দুইটা আয়ন তখন তড়িৎ পরিবহন করতে সাহায্য করে, বা এরাই তড়িৎ পরিবহন করে। এই কারণে তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা তড়িৎ আয়নিক পরিবাহী বলতেছি। আর এই যে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে দিয়ে আমি তড়িৎ পরিবহন করাচ্ছি, যেটা আয়নে বিভাজিত হয়ে যাচ্ছে, তাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য। তাকে আমরা কি বলি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে নামটা তোমাকে আমি বললাম, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা একটু ক্লাসিফাই করতে হবে। হ্যাঁ, যে কয় ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা পাই। দেখো ভাইয়া, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা যদি আমি বলতে চাই 3 ধরনের, মানে তুমি তড়িৎ বিশ্লেষণ ক্ষমতার উপর ভিত্তি করে তুমি কি করতে পারবা? তড়িৎ বিশ্লেষণ ক্ষমতার উপর ভিত্তি করে তুমি 3 ধরনের পদার্থ পাবা। একটা হলো ভাই সবল তড়িৎ বিশ্লেষ্য। আসলে সবল বলতে এটাকে আবার তীব্র বলা হয়, সবল তড়িৎ বিশ্লেষ্য, বা এটাকে অনেকে বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একই জিনিস। আরেকটা হলো ভাইয়া দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এবং আরেকটা হলো ভাইয়া
অবিশ্লেষ্য, মানে এইটা আয়নে বিভাজিতই হয় না, ঠিক আছে? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য। এখন একটু খেয়াল করো, এই যে দুর্বল, সবল, তারপরে অবিশ্লেষ্য, এরা কারা, কোত্থেকে এলো এরা? তোমাকে যদি আমি একটু সিম্পলি বলি, সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো তারাই যারা খুব সহজে আয়নিত হয়ে যায়, যারা খুব সহজে কি হয়ে যায়, আয়নিত হয়ে যায়, এবং এদের আলফা এর মান প্রায় 100% থাকে। অর্থাৎ তুমি 100টা যদি লবণ দাও তাহলে 100টা আয়নে তারা ডিভাইড হয়ে যাবে, 100টা আয়নে ডিভাইড হয়ে যাবে। এদের উদাহরণ কি? খুব সহজ উদাহরণ, আমাদের যে সবল অ্যাসিডগুলো আছে, আমাদের যে সবল অ্যাসিডগুলো আছে এবং আমাদের যে সবল ক্ষারগুলো আছে, সকল সবল অ্যাসিড এবং সকল সবল ক্ষার তারা কিসের আন্ডারে আসবে? তারা সবল তড়িৎ বিশ্লেষ্য এইটার আন্ডারে চলে আসবে, ঠিক আছে? এই যে HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্ড মনে রাখবা যে কোনো লবণ, হ্যাঁ, মোস্ট অফ দ্য লবণ, আসলে এনি বলাটা একটু ইনকারেক্ট, হ্যাঁ, বা ভুল, এনি সল্ট বলা যায় কিন্তু কিছু লবণ বাদে, হ্যাঁ, কিছু লবণ হয়তো ওইটা এক্সেপশন, ওইটা প্রয়োজন হবে না, বাট যে কোনো লবণ যখন তুমি দেখবা তুমি ধরে নিতে পারো যে এটা হলো একটা সবল তড়িৎ বিশ্লেষ্য। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যাদের আলফা এর মান, যাদের আলফা এর মান আমি কত বলবো, এদের আলফা এর মান আসলে অনেক কম, টেন্ডস টু তুমি 0 বলতে পারো, মানে এরা বিভাজিতই হয় না, এরা খুব অল্প একটু বিভাজিত হয়, কখনো 1%, 2% হলে তো খুবই ভালো, সামটাইমস 1-2%-এর চাইতেও কম। মানে তুমি 100টা দিছো, দেখবে যে একটাও ভাঙে নাই, 10,000 দিলে হয়তো একটা ভাঙে, ঠিক আছে? তো খুবই কম পরিমাণে এরা বিশ্লেষিত হয়, 0%, মানে 0% বললে আবার অবিশ্লেষ্যকে ব্যাখ্যা করা একটু টাফ, ঠিক আছে? আমি 0% না বলে এটার একটা আনুমানিক ভ্যালু লিখি, যেটা বেসিক্যালি হয় সেটা হলো 5%। এই ডেটাটা তোমাদের মুখস্থ রাখা লাগবে না, কারণ এরকম পার্সেন্ট স্পেসিফিক বলা যায় না। তো আমি বললাম যে যখন 5%-এর নিচে হয় তখন সেটাকে আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলি। ও পানিতে দিলে খুব একটা ভাঙতে চায় না, এই জন্যই ওকে আমরা দুর্বল বলতেছি। এরকম উদাহরণ কি? আমাদের যত দুর্বল অ্যাসিড আছে, যত জৈব অ্যাসিড আছে, হ্যাঁ, এই যে জৈব অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। তারপরে তোমরা জানো হাইড্রোজেন সায়ানাইড, হ্যাঁ, হাইড্রোজেন সায়ানাইড এটা একটা দুর্বল অ্যাসিড। তারপরে কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, কার্বনিক অ্যাসিড H2CO3 এটা একটা দুর্বল, ঠিক আছে? এরা সবাই হলো দুর্বল। তারপরে দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কারণ এরা পানিতে খুব একটা বিয়োজিত হয় না, বিশ্লেষিত হয় না। আর তড়িৎ অবিশ্লেষ্য কারা? যাদের আলফা ইকুয়াল টু তুমি বলতে পারো 0, আলফা ইকুয়াল টু 0, যারা বিয়োজিত হয় না, তারা বিয়োজিত হয় না। বিয়োজিত হয় না এরকমের প্রথম উদাহরণ হইল, বা তড়িৎ বিশ্লেষিত হয় না এরকম হলো বিশুদ্ধ পানি। তুমি যদি শুধু পানির কথা বলো, পানি কিন্তু H+ আর OH- ও বিভাজিত হয়, তবে খুবই অল্প পরিমাণে, মানে এটা 0-ই কাছে, 10⁻⁷, এটাকে আমরা অবিশ্লেষ্যই ধরি। এমন না যে কোটি কোটি আয়ন তৈরি করতেছে, ও 55 লাখের মধ্যে একটা আয়ন দেয়, যেটা তোমরা ইয়েতে পড়ছো, চতুর্থ অধ্যায় রাহুল দাদা তোমাদেরকে বলছে। তাহলে এই বিশুদ্ধ পানি এটাকে আমরা তড়িৎ অবিশ্লেষ্যের কাতারে নিচ্ছি, কারণ এটা যে পরিমাণে বিয়োজিত হচ্ছে ভাই, এটা শূন্যের কাছে চলে গেছে, ঠিক আছে? তো আমি ইকুয়াল 0 না বলে আমি বলতে পারি যে আলফা টেন্ডস টু 0, তাহলে বেটার শোনাই যে প্রায় শূন্য হয়ে গেছে যেখানে, তো বিশুদ্ধ পানি। তারপরে মনে রাখবা এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এটাও কি হয় না, এটাও হলো তোমার বিয়োজিত হয় না, ঠিক আছে? অপোলার একটা দ্রাবক, এটাও বিয়োজিত হয় না। এই কয়েকটার নাম একটু মনে রাখতে পারো। তারপরে যে কোনো যে পেট্রোল, কেরোসিন, এই নামগুলো তোমরা শুনছো না? পেট্রোল, হ্যাঁ, তারপরে কেরোসিন, তারপরে অকটেন, এসব জিনিসগুলো কি হয় না, এসব জিনিসগুলা বিয়োজিত হয় না। তো এগুলো হলো আমাদের কিছু বেসিক আলোচনা পরিবাহী নিয়ে, ঠিক আছে? পরিবাহীর কিছু বেসিক আলোচনা। আসো আমরা কিছু MCQ দেখে ফেলি, তাহলে আমাদের প্রথম টপিকটা শেষ। কোনটি বিদ্যুৎ পরিবহন করে না? বিদ্যুৎ পরিবহন করে নাকি? কপার, এটা ধাতব, এটা বিদ্যুৎ পরিবহন করে। সমুদ্রের পানি বিদ্যুৎ পরিবহন করে। ম্যাঙ্গানিজ, এটা যেহেতু একটা ধাতু, বিদ্যুৎ পরিবহন করে। সমুদ্রের পানি কেন করে? কারণ এটা একটা আয়নিক পরিবাহী, এখানে সোডিয়াম ক্লোরাইড থাকে। বেনজিন, হ্যাঁ, এখানে ছোট করে মার্ক করা আছে, বেনজিন, এটা হলো কি তড়িৎ পরিবহন করে না। চিনি ও গ্লুকোজ, আচ্ছা চিনি ও গ্লুকোজ, এই যে আমরা এখানে
তড়িৎ অবিশ্লেষ্যের নাম বললাম না, এখানে আরেকটা দুইটা আরও কমন নাম ঢুকবে, আমি তখন বলতে ভুলে গেছি। একটা হলো চিনি আর একটা হলো গ্লুকোজ। এরা আমাদের নিত্যদিনের ব্যবহার করা, কিন্তু এরা তড়িৎ অবিশ্লেষ্য, এরা পানিতে আয়নিত হয় না, ঠিক আছে। এরা হলো তড়িৎ অবিশ্লেষ্য। সন্ধি তাপমাত্রা, হ্যাঁ সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা হলো সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টরে থাকবে। কোনটি মৃদু ইলেকট্রোলাইট, মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, ওই প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে, হ্যাঁ। কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, মানে তড়িৎ বিশ্লেষণ, ওই যে কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। এরপর আসো কোনটি তড়িৎ অবিশ্লেষ্য, বিশুদ্ধ পানি, এটা তড়িৎ বিশ্লেষণ হয় না। কোনটি সেমিকন্ডাক্টর, সিলিকন, জার্মেনিয়াম, এগুলা সেমিকন্ডাক্টর। কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যে কোনো লবণ তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী হলো, দেখো এগুলো সবাই লবণ। লবণ ভাই আমার কি হইতে পারে না, ইলেকট্রনীয় পরিবাহী হইতে পারে না, ইলেকট্রনীয় পরিবাহী হয় ধাতুগুলা, ঠিক আছে। তারপরে কি আছে, লবণের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী, ঠিক আছে। তুমি যদি সুপরিবাহী, অর্ধপরিবাহী আর সুপার পরিবাহীর মধ্যে লবণের দ্রবণকে ফেলতে চাও, দেখবা যে লবণের দ্রবণ বা সোডিয়াম ক্লোরাইড এটা তড়িৎ সুপরিবাহী, দ্যাট মিনস ও ভালো লেভেলের তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। এই হলো আমাদের প্রথম টপিক। এখন আমরা দেখব একটু সক্রিয়তা সিরিজ। তো এই তড়িৎ রসায়ন পুরো অধ্যায়ে সক্রিয়তা সিরিজ এত ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। তোমরা শুধু ট্রাস্ট মি, আমি এখন যা পড়াবো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এইটা চরম লেভেলের ইম্পর্টেন্ট একটা টপিক, চরম লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো পরীক্ষা আমাদের দরকার হবে। আসো ভাই, সক্রিয়তা সিরিজ, আমরা তিনটা সক্রিয়তা সিরিজ মেনলি পড়বো। একটা হলো ধাতুর সক্রিয়তা সিরিজ, আরেকটা হলো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, এবং আরেকটা হলো অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। ধাতু, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই তিনটা সক্রিয়তা সিরিজ আমরা পড়ব। তো সর্বপ্রথম এখানে আমরা শিখবো হলো ভাইয়া ধাতুর সক্রিয়তা সিরিজ, হ্যাঁ ধাতুর সক্রিয়তা সিরিজ। এখন আসো, এই ধাতুর সক্রিয়তা সিরিজে এটা বিশাল, এটাই সবচেয়ে প্যারা দিবে, অন্যগুলো তোমাদেরকে অত প্যারা দিবে না। এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করব, ঠিক আছে। কেউ যদি ছন্দ ছাড়া মনে রাখতে পারো ভালো, কিন্তু পরীক্ষার হলে মানুষের ব্রেন আর ছাগলের ব্রেন প্রায় একই। সো আমি এর জন্য বলি কিছু ছন্দ ভালো, আবার অতিরিক্ত ছন্দ হওয়া যাবে না, যেখানে কি হয় না, যেখানে হলো তুমি ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ লাগবে, এত বেশি ছন্দ পড়া যাবে না। তো আসো, এখানে ছন্দটা কীরকম, লিকে বা কানার, ম্যাগাইভার এলেমেক যেন, ফিরে কে কে নীল, সোনা পাবে হায়, কুলাঙ্গার হাজি আজি, পিটাবে আমায়। তাহলে দেখো এই যে লিকে, এটা দ্বারা বোঝানো হচ্ছে লিথিয়াম, হ্যাঁ। লি দ্বারা কাকে বোঝানো হয়েছে ভাইয়া, লি দ্বারা বোঝানো হয়েছে লিথিয়ামকে। কে দ্বারা কাকে বোঝানো হয়েছে ভাইয়া, কে দ্বারা বোঝানো হয়েছে পটাশিয়াম। বা দ্বারা বেরিয়াম, কানা কা, না, ম্যাগনেসিয়াম ফর ম্যাগাইভার, এলেমেক এখানে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, কতে তুমি চাইলে কার্বনকেও মনে রাখতে পারো, এখানে জিঙ্ক, এখানে ফেরাম, এখানে ক্যাডমিয়াম, এখানে কোবাল্ট, এখানে নিকেল, এসএন, টিন, লেড, হাইড্রোজেন হাই, কুলাঙ্গার, কপার, হাজি, আজি, পিটাবে আমায়, ঠিক আছে। এই হইল আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ, ঠিক আছে, ধাতুর সক্রিয়তা সিরিজ। তো এই ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে অনেক কিছু শিখার আছে। দেখো, ধাতুর সক্রিয়তা সিরিজে আমি যদি বলি, আমি যত বাম থেকে ডানে যাব, তোমরা এই পুরোটাকে একটা লাইন ধরে নাও, হ্যাঁ একটা একসাথে, আমার তো বোর্ডে জায়গা নাই দেখে 2 লাইনে লিখতে হয়েছে, কিন্তু এটা হলো শুরু আর এটা হলো শেষ। তো আমি যত বাম থেকে ডানে যাব, ঠিক আছে, বাম থেকে তুমি যত ডানে যাবা, বাম থেকে ডানে গেলে কি হবে ভাইয়া, বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে, তার মানে দেখো সবচেয়ে বেশি সক্রিয় মৌল হলো লিথিয়াম,
সবচেয়ে বেশি সক্রিয় মৌলকে, সবচেয়ে বেশি সক্রিয় মৌল হলো লিথিয়াম, আর সবচেয়ে কম সক্রিয় বা নিষ্ক্রিয়কে, সবচেয়ে কম সক্রিয় বা নিষ্ক্রিয় হলো অরাম, নিষ্ক্রিয় বা হলো অরাম। এখন এই সক্রিয়তাগুলো কিভাবে বোঝা গেছে যে ও যে সক্রিয়টা কিভাবে জাজ করা হয়েছে? এটা জাজ করার জন্য মনে রাখবা পানিকে ব্যবহার করা হয়েছে। ওকে জাজ করার জন্য কাকে ব্যবহার করা হয়েছে? ওকে জাজ করার জন্য পানিকে ব্যবহার করা হয়েছে। পানিকে কিভাবে ব্যবহার করা হয়েছে দেখো, মনে রাখবা হাইড্রোজেন প্রতিস্থাপন করা এটা একটা আর্ট। কেন আর্ট? আমি তোমাকে একটু বলি, বলো তো এই যে পানি, পানিতে কি আছে? হাইড্রোজেন আছে, লিকুইড পানি, তরল পানি। এই তরল পানি থেকে H+ প্রতিস্থাপন করা মানে পানির সাথে বিক্রিয়া করতে পারা, H+ প্রতিস্থাপন। আরেকটা হলো গ্যাসীয় পানি থেকে, মানে জলীয় বাষ্প থেকে H+ প্রতিস্থাপন, এবং আরেকটা হলো অ্যাসিড থেকে, অ্যাসিড থেকে H+ প্রতিস্থাপন। তোমরা বলো তো এই তিনটা কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ কোনটা? সবচেয়ে কঠিন কোনটা? প্রথম কথা ভাই, অ্যাসিড থেকে প্রতিস্থাপন করা কোনো ঘটনাই না, অ্যাসিড নিজেই দিয়ে দেয়। তারপরে পানির দুইটা ফরম্যাট, একটা লিকুইড একটা গ্যাস। লিকুইড মানে অণুগুলো খুব কাছাকাছি আছে, হাইড্রোজেন বন্ধনে যুক্ত আছে, তার মানে এখান থেকে প্রতিস্থাপন করা সবচেয়ে কঠিন, যেহেতু হাইড্রোজেন বন্ডে যুক্ত। আর গ্যাসিয়াসগুলো দূরে দূরে আছে, হাইড্রোজেন বন্ড নাই, চিল। তাহলে পানি থেকে প্রতিস্থাপন করাটা সবচেয়ে কঠিন। এই কঠিন কাজটা কারা করতে পারে? যারা এখানে সক্রিয়তা সিরিজের সবচেয়ে লিডিং পজিশনে আছে। মনে রাখবে এই লিথিয়াম থেকে শুরু করে সোডিয়াম, এই কয়েকটা মৌল লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত, লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এই মৌলগুলো কি করতে পারে? তারা পানি তরল অবস্থায় আছে, এই অবস্থা থেকেও কি করতে পারে? প্রতিস্থাপন করে দিতে পারে। তুমি জানো যে সোডিয়াম বিক্রিয়া করে আগুন ধরাই ফেলে, লাইক দিস। তো এই হলো অবস্থা যে কি করছে সোডিয়াম, এরা পারে। এখন কথা হলো গ্যাসিয়াস পানি বা জলীয় বাষ্প থেকে প্রতিস্থাপন করা আরেকটু সহজ। তোমরা জানো যে তৃতীয় অধ্যায়ে আমি পড়াইছিলাম ম্যাগনেসিয়াম ও তরল পানি থেকে প্রতিস্থাপন করতে পারে না, বিক্রিয়া করতে পারে, কিন্তু ও কি পারে? ও পারে গ্যাস থেকে করতে। তাহলে ভাইয়া মনে রাখবা এই লিথিয়াম থেকে শুরু করে একদম ক্যাডমিয়াম পর্যন্ত, লিথিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত, তাহলে লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এরা কি পারে? এরা হলো ভাইয়া আমাদের গ্যাসিয়াস পানি বা জলীয় বাষ্প থেকে H+ কে প্রতিস্থাপন করতে পারে, H+ কে প্রতিস্থাপন করতে পারে, জলীয় বাষ্প থেকে পারে। ঠিক আছে? এখন তুমি বলো ভাইয়া এটা লিথিয়াম থেকে সোডিয়াম হলো, এটা ম্যাগনেসিয়াম থেকে কেন না? ভাইয়া লিথিয়াম বা পটাশিয়াম বা বেরিয়াম বা ক্যালসিয়াম বা সোডিয়াম এরা যেহেতু তরল পানি থেকে পারে, গ্যাসিয়াস পানি থেকে পারা এদের জন্য কোনো ঘটনাই না। এই কারণে শুরু থেকে ওই পর্যন্ত হবে। আর এরপরে অ্যাসিড থেকে কারা পারে? সবাই পারে না। এই যে হাইড্রোজেনের আগ পর্যন্ত যে মৌলটা আছে লেড, লিথিয়াম থেকে মনে রাখবা লেড পর্যন্ত যারা আছে, লিথিয়াম থেকে লেড বা প্লাম্বাম পর্যন্ত যারা আছে, তারা অ্যাসিড থেকে H+ কে প্রতিস্থাপন করতে পারে। এরপরের মৌলগুলা কারা দেখো, এই যে কপার থেকে অরাম বা স্বর্ণ, এরা হাইড্রোজেনের চাইতে দুর্বল হলে তারা কি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে? দি অ্যান্সার ইজ নো। যে কোনো টাইমে প্রতিস্থাপনের একটা সহজ হিসাব হইল, ধরো এখানে জিঙ্ক যোগ কপার সালফেট যদি আমি দেই, জিঙ্ক গিয়ে কপার সালফেটকে একটা কি বলে ধমক দিয়ে উঠাই দেওয়ার পর হয়ে যাবে জিঙ্ক সালফেট যোগ কপার। এখন কথা হইল এখানে যদি তুমি কপার সালফেটের সাথে তুমি যদি এখানে ধরো সিলভার দিতা, তাহলে কি কোনো রিয়াকশন হইতো? তাহলে রিয়াকশন হইতো না। কেন? কারণ সিলভার তো কপারের চাইতে দুর্বল। এই যে এদিকে যত আসতেছে তত নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তো সিলভার কখনো কপারকে সরাই নিজে বসতে পারবে না, এত ক্ষমতা তার নাই। ঠিক আছে? ওই ক্ষমতাটা কার আছে? ওই ক্ষমতাটা কপারের চাইতে শক্তিশালী অন্যদের আছে। তো একই কারণে হাইড্রোজেন থেকে যারা হাইড্রোজেন থেকে দুর্বল, তারা কোনো অবস্থাতেই কি করতে পারে না? কোনো অবস্থাতেই তারা H+ প্রতিস্থাপন করতে পারে না। H+ প্রতিস্থাপন করতে তারা পারে না। তারা H+ কে প্রতিস্থাপন করতে কি পারবে না, এটা তাদের ক্যাপাসিটির বাইরে। ওকে, গুড। এটা আমরা বুঝলাম যে H+ প্রতিস্থাপনের হিসাব নিকাশটা ভাই আপনি এখানে শিখাইলেন। এখন ভাইয়া একটু আমাকে বলেন,
এই যে লিথিয়ামের সক্রিয়তা বেশি, এটা দ্বারা আপনি কি বুঝতেছেন? লিথিয়ামের সক্রিয়তা বেশি। আমি H+ এর আলোচনাটাকে এখানে ক্লোজ করলাম, এবার আবার সক্রিয়তাতে ফিরে যাই। লিথিয়ামের সক্রিয়তা বেশি, এটা দ্বারা আপনি কি বুঝতেছেন? এটা তো একটা ধাতু হিসেবে তার সক্রিয়তা। বলো তো ভাইয়া, ধাতুর কাজ কি? আমরা জানি যে আল্লাহর দুনিয়াতে আল্লাহ ধাতুকে বানাইছে হইলো বসে বসে খাওয়ার জন্য, নাকি? বসে বসে ভাত খাবে নাকি? ধাতুর কাজ কি? আল্লাহ ধাতুকে বানাইছে হলো ইলেকট্রন দান করার জন্য। আল্লাহ ধাতুকে বানাইছে কিসের জন্য ভাইয়া? ইলেকট্রন দান করা, মানে ও ইলেকট্রন সবসময় ছেড়ে দিবে। ও ইলেকট্রন কি করবে? সবসময় ছেড়ে দিবে। তাহলে লিথিয়াম, ও যেহেতু ও সবচেয়ে সক্রিয় আমরা কেন বলতেছি? কারণ ও আসলে খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস হয়ে যায়, লিথিয়াম প্লাসে পরিণত হয়ে যায়। আর যদি ভাইয়া স্বর্ণের কথা বলি বা প্লাটিনাম বা ধরো সিলভার, এ আসলে হইতেই চায় না। এই যে ধরো অরামের কথা যদি আমি বলি, অরাম, ও যে 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে অরাম 3+ হবে, অরামের আয়ন অরাম 3+ হয়, এইটা হয়, লিখা যায়, কিন্তু ও হইতে চায় না। কথা হলো ভাই, হইতে চায় আর হইতে চায় না, এটা পরিমাপ করার জন্য কি কোনো ভ্যালু আছে? এক্স্যাক্টলি, পরিমাপ করার জন্য একটা ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটাকে আমরা বলি জারণ বিভব। সেই ভ্যালুটাকে আমরা কি বলি? সেই ভ্যালুটাকে আমরা বলি জারণ বিভব। তুমি দেখো, এই যে আমাদের যে লিথিয়াম আছে, ও কি করতে চায়? ও শুধু চায়, ও কি চাই? ও শুধু চাই ইলেকট্রন ছেড়ে দিতে, ইলেকট্রন ছেড়ে দিতে, জারণ হইতে চায়। ওর প্রবণতা অনেক বেশি, এই কারণে ওর জারণ বিভবটা বেশি। এটার মান হলো +3.05। আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কিনা, কারণ অনেক সাইডে চলে গেছে। না দেখতে পাইলে আমি এখানে আবার লিখি, লিথিয়ামের জারণ বিভব হলো +3.05। একটা ভ্যালু মনে রাখো, একটা ভ্যালু, এই ভ্যালুটা আসে, অন্য ভ্যালুগুলো খুব একটা আসে না। আর অরামের জারণ বিভব কত? অরাম তো ভাই হইতে চায় না, ও তো ইলেকট্রন দিতে চাচ্ছে না, ওর হলো -1.45, যদি আমি ভুল না করি। হ্যাঁ, অরামেরটা হলো -1.45, -1.45 এরকম একটা ভ্যালু। মুখস্থ রাখি নাই, তোমাদেরও অরামেরটা মুখস্থ রাখা লাগবে না, শুধু কারটা মনে রাখো, লিথিয়ামেরটা মনে রাখো। এখন তাহলে দেখো কি হয়েছে, পজিটিভ মানে ও হইতে চায়, আর নেগেটিভ মানে ও হইতে চাচ্ছে না। ও হইতে চাচ্ছে না মানে ও জারণ হইতে চাচ্ছে না, ও ইলেকট্রন দিতে চাচ্ছে না। ও নিষ্ক্রিয়, কেন দিতে চাইবে? এটাই স্বাভাবিক। মনে রাখবা, এই হাইড্রোজেনের জারণ বিভব 0। অ্যাকচুয়ালি হাইড্রোজেন কি স্ট্যান্ডার্ড ধরে, হাইড্রোজেনের চাইতে যারা সক্রিয় তাদের ভ্যালুগুলো পজিটিভ, তাদের ভ্যালুগুলো অলওয়েজ পজিটিভ আসে। আর হাইড্রোজেনের পরে যারা আছে তাদের ভ্যালুগুলো অলওয়েজ নেগেটিভ আসে। হ্যাঁ, হাইড্রোজেন হলো 0, ওটা মাঝে, ওর কোনো প্যারা দিলে দাও, না দিলে না দাও, মানে ওরটা কি স্ট্যান্ডার্ড ধরে বাকিদেরগুলো ক্যালকুলেট করা হয়েছে জারণ বিভব। এখন তোমার মনে হইতে পারে ভাই, লিথিয়ামের তো আপনি জারণ বিভব বের করলেন। হ্যাঁ, আপনি লিথিয়ামের জারণ বিভব বের করলেন। জারণ বিভব মানে কি ভাইয়া? জারণ বিভব মানে হলো লিথিয়াম কতটুকু জারিত হতে চায়, ঠিক আছে, ও কতটুকু লিথিয়াম প্লাস হতে চায়। ভাইয়া, লিথিয়ামের বিজারণ বিভব নাই? অবশ্যই আছে। জারণ বিভব থাকলে বিজারণ বিভব কেন থাকবে না? হ্যাঁ, বিজারণ বিভব দেখো ভাইয়া, বিজারণ বিভব হলো লিথিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি আবার লিথিয়াম হইতে চায়? অ্যান্সার ইজ নো, ও হইতে চায় না। ও একবার কষ্ট করে লিথিয়াম প্লাস হইছে, ও আবার লিথিয়াম ধাতু হইতে কখনোই চায় না। এটাকে বলি আমরা লিথিয়াম আয়ন, আর এটাকে বলি লিথিয়াম ধাতু। ও কখনোই আয়ন থেকে আবার ধাতু হইতে চায় না। এই কারণে তোমরা জানো যে ওর জারণ বিভব একটু আগে আমি বলেছি +3.05, ওর বিজারণ বিভব -3.05। তার মানে জারণ বিভব আর বিজারণ বিভব তুমি জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলেই হচ্ছে। শুধু কি চেঞ্জ করে দিলেই হচ্ছে? ভ্যালুটা চেঞ্জ করে দিলে, সরি ভ্যালু চেঞ্জ না, চিহ্নটা চেঞ্জ করে দিলেই তুমি কি জারণ বিভব থেকে বিজারণ বিভব পেয়ে যাবে। খুব ইজি একটা জিনিস, কিন্তু খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে? এখন একটা জিনিস একটু ফিল করো, একটা জিনিস ফিল করো। আমাদের এই যে সক্রিয়তা সিরিজটা আছে, এই সিরিজের বাম থেকে আমি যত ডানে যাচ্ছি, এগেইন আমাকে একটু অ্যাটেনশন দাও। আমরা বলতে পারি যে ভাইয়া, বাম থেকে আমরা যত ডানে যাচ্ছি আমরা কি পাচ্ছি বলতো? সক্রিয়তা কমে যাচ্ছে, তাই তো? সক্রিয়তা
কমে। আচ্ছা ভাইয়া বলো তো, এই যে জারণ বিভবের যে ব্যাপারটা, লিথিয়ামের ম্যাক্সিমাম 3.05, কারণ ও যেহেতু হইতে চায়, জারিত হওয়ার প্রবণতা ওর সবচেয়ে বেশি, ও সবচেয়ে সক্রিয়, তাহলে ও 3.05 থেকে কমতে 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 একটা টাইমে জিরো, আরও কমতে 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 একটা টাইমে নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি বাম থেকে আমি যত ডানে যাব তত আমার জারণ বিভব কি হয়ে যাচ্ছে, জারণ বিভব কমে। খুবই স্বাভাবিক। আচ্ছা একটু খেয়াল করো তো বিজারণ বিভবের কি হচ্ছে। এখানে কিন্তু ওরা আবার বিজারণ বিভব -3.05, এটা সবচেয়ে কম। আর অরামের বিজারণ বিভব হবে, একটা যেহেতু -1.45, এটা হবে +1.45। তাহলে দেখো অরামের বিজারণ বিভব সর্বোচ্চ আর লিথিয়ামের বিজারণ বিভব আবার সর্বনিম্ন। তাহলে আমরা বলতে পারি যে বাম থেকে আমি যত ডানে যাচ্ছি তত বিজারণ বিভবের মান কি হবে, বিজারণ বিভবের মান কিন্তু বাড়তে থাকবে। বিজারণ বিভবের মান কি হইতে থাকবে, বাড়তে থাকবে। এটা তুমি একটু মাথায় রাখবা। আর বিজারণ বিভব যেটা, বিজারণ বিভব যেটা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। বিজারণ বিভব, কারো বিজারণ বিভব মানে তুমি দেখো তার নিজের মধ্যে, সরি জারণ বিভব, তার মানে তার নিজের মধ্যে কি বিক্রিয়া ঘটতেছে, জারণ বিক্রিয়া ঘটতেছে। আচ্ছা ভাইয়া, যার নিজের মধ্যে জারণ বিক্রিয়া ঘটে, এই যে ধরো লিথিয়াম, তার নিজের মধ্যে জারণ বিক্রিয়া ঘটে, জারণ ঘটে, তাহলে তুমি বলো তো ও কি জারক নাকি বিজারক? যার নিজের মধ্যে জারণ ঘটে সে হলো বিজারক, যার নিজের মধ্যে জারণ ঘটে সে হলো কি, সে হলো বিজারক। তাহলে দেখো আমি বলতে পারি সে একটা শক্তিশালী বিজারক। তার যেহেতু জারণ ঘটে এবং এই জারণ বিভব সবচেয়ে বেশি, সে সবচেয়ে শক্তিশালী একটা বিজারক। এবং তার আরেকজনকে বিজারণ করার যে ক্ষমতা, তার এই বিজারণ করার ক্ষমতা কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, অনেক বেশি হবে। এগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে, এই হলো আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ। অল্প কিছু জিনিস মনে রাখো, কে কার সাথে বিক্রিয়া করবে, কে কার সাথে বিক্রিয়া করবে না। আমি এমসিকিউ দেখাবো, সেখানে বাকি ব্যাপারগুলো ক্লিয়ার হবা, জারণ বিভব বিজারণ বিভবের ব্যাপারগুলো ক্লিয়ার হবা। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, আরেকটা হলো কারো জারণ বিভব কমে যাচ্ছে বাম থেকে ডানে, তার মানে দেখো একই সাথে বিজারক, বিজারক হিসেবে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক, তো আমি যত বাম থেকে ডানে যাব তত বিজারক হিসেবে তার ক্ষমতা কমে যাবে। তার মানে তার বিজারণ ক্ষমতাও কি হয়ে যাবে, কমে যাবে। বিজারণ ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। আর বিজারণ ক্ষমতা কমে যাওয়া মানে জারণ ক্ষমতা বেড়ে যাওয়া। ঠিক আছে, জারণ ক্ষমতা বাড়ে। তো অনেক সময় আমরা এগুলোর মধ্যে কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, জারণ বিভব কমে তার মানে বিজারণ ক্ষমতা কমে। ঠিক আছে, জারণ বিভব কমে কিন্তু জারণ ক্ষমতা বাড়ে। ঠিক আছে, কারণ এই জারণ বিভবের সাথে রিলেটেড রাশি হলো বিজারণ। কেন বলছি, কারণ যার নিজের মধ্যে বিজারণ ঘটছে, জারণ ঘটছে, সে নিজে কিন্তু বিজারক, এবং সে বিজারক মানে সে অন্যের মধ্যে বিজারণ ঘটাবে। বিজারক মানে সে বিজারণ ঘটায়। তোমরা পরিমাণগত রসায়ন, এটা রাহুলদা তোমাদের পড়াইছে, ওইখানে তোমরা পাওয়ার কথা যে বিজারণ ঘটায়। তো বিজারণ যেহেতু ঘটায়, তো তার নিজের মধ্যে যদি জারণের প্রবণতা কমে যায়, তাহলে সে আরেকজনকে বিজারণ করার প্রবণতাও তার মধ্যে কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য আমরা বলছি বিজারণ ক্ষমতা কমে। একটু মনে রাখতে হবে। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। এবার একটু খেয়াল করো, আমরা তো ধাতুর সক্রিয়তা সিরিজ দেখলাম, কার সক্রিয়তা সিরিজ দেখলাম, ধাতুর সক্রিয়তা সিরিজ দেখলাম। এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, এই ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ কি হবে, এটা সবচেয়ে সহজ, কারণ এটা পড়ার কিছু নাই। এটা হলো ধাতুর উল্টা। কার উল্টা, ধাতুর উল্টা। অ্যাজ দেখো আমি যদি তোমাকে বলি জিঙ্ক এবং কপারের মধ্যে কে বেশি শক্তিশালী, তুমি বলবা ভাই ছন্দমতে জিঙ্ক আগে আসে, জিঙ্ক ধাতু বেশি শক্তিশালী। কিন্তু দেখো আমি যদি তোমাকে জিঙ্ক না দিয়ে জিঙ্ক 2+ আর কপার 2+-এর মধ্যে কে শক্তিশালী, এটা হলো ধাতুর উল্টা। মানে এখানে অরাম 3+ সবচেয়ে শক্তিশালী আর লিথিয়াম প্লাস এটা হলো সবচেয়ে দুর্বল। ঠিক আছে, ক্যাটায়নের সক্রিয়তা ধাতুর উল্টা, এটা একটু মাথায় রাখতে হবে। ক্যাটায়নের শেষে আমরা বলছিলাম আমরা আরেকজনের সক্রিয়তা পড়ব, সেটা কি, সেটা হলো ভাইয়া অ্যানায়নের সক্রিয়তা। সেটা কি, সেটা হলো অ্যানায়নের সক্রিয়তা। এবং অ্যানায়নের সক্রিয়তা মনে রাখবে একটা ছন্দ দিয়ে, সেটা হলো নাসায়
কোলা ব্যাং আজ হাসে। ঠিক আছে, না, না ফর নাইট্রেট, সা ফর সালফেট, কোলা ব্যাং ক্লোরাইড ব্রোমাইড, আজ ফর আয়োডাইড, হাসে ফর হাইড্রোক্সিল। এবং মনে রাখবা যত বাম থেকে ডানে যাবা এখানে সক্রিয়তা বাড়ে, সক্রিয়তা বাড়ে। তার মানে সবচেয়ে শক্তিশালী অ্যানায়ন কোনটা? সবচেয়ে শক্তিশালী অ্যানায়ন হলো হাইড্রোক্সিল। তার মানে যদি তুমি ওকে ছেড়ে দাও, যদি তুমি ওকে ছেড়ে দাও, ধরো একাধিক আয়ন তুমি ছেড়ে দিলা, ঠিক আছে, এই যে হাইড্রোক্সিল, আর ধরো তুমি তার সাথে ছেড়ে দিলা সালফেট, হাইড্রোক্সিল আর সালফেটকে ছেড়ে দিলা, কে তাড়াতাড়ি চার্জ মুক্ত হবে? চার্জ মুক্ত মানে কে তাড়াতাড়ি এখান থেকে, যে ওরা কি করে, ওরা ইলেকট্রন ছেড়ে দেয়, ওদের তো আর কাজ নাই, ইলেকট্রনগুলো তারা রাখতে চাইবে না নেগেটিভ চার্জ। কে তাড়াতাড়ি এই কাজটা করবে? মনে রাখবা যে শক্তিশালী সে তাড়াতাড়ি আগে চার্জ মুক্ত হয়। সে কি হয়? আগে চার্জ মুক্ত হয়, আগে চার্জ মুক্ত হয়। ঠিক আছে, একইভাবে যদি আমি ক্যাটায়নের কথা বলি, এই অরাম আর লিথিয়াম, আবার এই যে ধরো জিঙ্ক আর কপার, কপার যেহেতু বেশি শক্তিশালী, ও কি হবে? আগে চার্জ মুক্ত হবে। তো ওদের আবার চার্জ মুক্ত হওয়ার প্যারাটা কি? কপার যদি চার্জ মুক্ত হইতে চায়, কপার কি করবে? এই যে কপার 2+ ওর মধ্যে চার্জ আছে, ও 2টা ইলেকট্রন গ্রহণ করে সে ধাতু হয়ে গেল, সে চার্জ মুক্ত হয়ে গেল, সে কি হইল? চার্জ মুক্ত হয়ে গেল। ঠিক আছে, আর যদি ধাতুর কথা বলি, এই যে জিঙ্ক, এটা বেশি শক্তিশালী, বেশি সক্রিয়, আমরা বলবো ও আগে চার্জ যুক্ত হবে, আগে চার্জ যুক্ত হয়। চার্জ যুক্ত হওয়া মানে কি? দেখো জিঙ্ক 2টা ইলেকট্রন যদি তুমি দাও, ও ইলেকট্রন গ্রহণ করে ওই যে চার্জ যুক্ত হয়ে গেল। তার মানে ধাতু চার্জ যুক্ত আগে কে হবে, এটা জানার জন্য তোমাকে বুঝতে হবে কোন ধাতু বেশি শক্তিশালী, কোন ধাতু বেশি শক্তিশালী, সে চার্জ যুক্ত হবে আগে। আর ক্যাটায়ন হিসেবে যে বেশি শক্তিশালী সে চার্জ মুক্ত হবে আগে, মানে সবাই নিজের বিক্রিয়াটা আগে ঘটাইতে চায়। একইভাবে অ্যানায়নের মধ্যে যে বেশি শক্তিশালী সে কি করবে? চার্জ মুক্ত আগে হবে, মানে সে আগে ইলেকট্রন দান করে ফেলবে। তো এই কয়েকটা কনসেপ্ট একটু মাথায় রাখলে আসো আমরা একটু এমসিকিউ সলভ করি। বলছে ধাতুসমূহের সক্রিয়তার সিরিজ অনুসারে কোনটা সত্য, কোনটি সঠিক নয় বলছে। আচ্ছা সরি, এমসিকিউ খুব সাবধানে পড়তে হবে। এখানে সোডিয়াম পটাশিয়ামের চাইতে শক্তিশালী, এই কথাটা সত্য না, কারণ লিকে বা কা না, হ্যাঁ এইভাবে আসে। তো শক্তিশালী কে? পটাশিয়াম বেশি সক্রিয়। একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটি আগে চার্জ যুক্ত হবে? চার্জ যুক্ত, নিচের কোন আয়নটি আগে চার্জ যুক্ত হবে? সরি, এখানে ওয়ার্ডটা একটু মিসিং আছে। হ্যাঁ, এখানে ওয়ার্ডটা একটু মিসিং আছে। আয়ন চার্জ যুক্ত হয় না, আয়ন হয় চার্জ মুক্ত। ঠিক আছে, কোনটি আগে? চার্জ মুক্ত হবে, অথবা ইলেকট্রন যুক্ত হবে। চার্জ যুক্ত না বলে এটাকে বলা যায় যে কোনটি আগে? ইলেকট্রন যুক্ত হবে। তো দেখো এখানে আমাদের কি কি আছে? ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, লিথিয়াম 2+, অ্যালুমিনিয়াম 2+। তুমি তখন দেখতে হবে কে ক্যাটায়ন হিসেবে সবচেয়ে বেশি শক্তিশালী, এবং তুমি সক্রিয়তা সিরিজ দেখতে পাবে অ্যালুমিনিয়াম সবচেয়ে পরে আছে, পরে আসছে মানে ক্যাটায়ন হিসেবে বেশি শক্তিশালী। ধাতু হিসেবে ও এদের মধ্যে সবচেয়ে দুর্বল, এদের মধ্যে সবচেয়ে দুর্বল, কিন্তু ক্যাটায়ন হিসেবে এদের মধ্যে সে শক্তিশালী। এরপর হলো HCl থেকে হাইড্রোজেনকে, HCl যেহেতু একটা অ্যাসিড, প্রতিস্থাপন করতে পারে না কোনটি? দেখো HCl থেকে হাইড্রোজেনকে কে প্রতিস্থাপন করতে পারবে না? যাদের সক্রিয়তা হাইড্রোজেনের চাইতে কম। ঠিক আছে, এই যে হাইড্রোজেন চাইতে কপার থেকে শুরু হবে অ্যাকচুয়ালি, তাহলে কপার, মার্কারি এরা পারে না। অপশনে কোনটা আছে? দেখো অপশনে আমাদের কপার আছে, অপশনে কি আছে? কপার আছে। লিথিয়াম প্লাসের প্রমাণ বিজারণ বিভব মান কত? প্রমাণ বিজারণ বিভব মান, দেখো প্রমাণ বিজারণ বিভব মান কিন্তু নেগেটিভ। যদি বলতো প্রমাণ জারণ বিভব, জারণ বিভব হলে পজিটিভটা হইতো। ঠিক আছে, ওর বিজারণ বিভব নেগেটিভই হবে, ও যেহেতু একটা ধাতু। PQRS তোমাকে 3টা ধাতু দিছে যাদের প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, এটা মাথায় রেখে, এগুলো কিন্তু বিজারণ বিভব দিছে। কোনটি অধিকতর সবল বিজারক? দেখো বিজারণ বিভব কি হয়েছে? এখানে সবচেয়ে কম। বিজারণ বিভব যদি কোনো দিকে কমে যায়, দেখো তো বিজারণ বিভব যদি কোনো জায়গায়, বিজারণ বিভব যদি কোনো জায়গায়, সরি কমে যায় বলতে কোনো জায়গায় বাড়ে,
বাম থেকে ডানে গেলে এদিকে কমে গেছে, মাইনাসে আছে, ঠিক আছে। বিজারণ বিভব যখন বাড়ে তখন হলো তার কি হয়, জারণ ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটার সাথে একটু রিলেট করি, প্রশ্নটা আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা বিজারণ বিভব এত, কোনটি অধিকতর সবল বিজারক? একটু ভাবো, যেটার বিজারণ বিভব এটা, বিজারণ, এই বিজারক এইটার রিলেশন কিন্তু জারণের সাথে, নট বিজারণের সাথে। বুঝছো, বিজারক আমি আলোচনাতেই তোমাদেরকে বলছিলাম বিজারক কিসের সাথে রিলেটেড, এই যে দেখো যার নিজের জারণ ঘটে সে হলো বিজারক, যার জারণ বিভব বেশি তার বিজারক হিসেবে তার সক্রিয়তা অনেক বেশি। তাহলে তুমি কিন্তু বিজারণ বিভব থেকে ওর বিজারক ক্ষমতাটা তুমি বের করতে পারবা না, তোমাকে কি লাগবে, তোমাকে জানা লাগবে ওর জারণ বিভব কত। তো বিজারণ বিভব থেকে আমি যদি জারণ বিভব বের করি, এটা হবে +0.35, এটা হবে +1.66, বুঝাই যাচ্ছে। এটা হবে -0.4, চিহ্ন পাল্টাই দিচ্ছি, -0.8, এগুলো হলো জারণ বিভব। তো মনে রাখবা যার জারণ বিভব সবচেয়ে বেশি তার বিজারক হিসেবে তার ক্ষমতা সবচেয়ে বেশি, বা সে অধিকতর সবল বিজারক। আমাদের অ্যান্সারটা আসবে পি। একটু ঠান্ডা মাথায় না ভাবলে এগুলো পরীক্ষা হলে তুমি শিওর পেঁচাবা। কোনটির প্রমাণ বিজারণ বিভব সবচেয়ে বেশি? এন্ড প্রমাণ বিজারণ বিভব বেশি কিনা এটা আমাদেরকে কিভাবে জানতে হবে? বিজারণ বিভব দেখো, তুমি প্রথম থেকে শুরু করলে যত নিচে যাবা তত কি হবে, তত জারণ বিভব কমে যাবে, তত জারণ বিভব কি হয়ে যাবে, বিজারণ বিভব তত বেড়ে যাবে। জারণ বিভব কমে যাবে, বিজারণ বিভব বেড়ে যাবে। তাহলে দেখো আমরা বিজারণ বিভব কার বেশি এটা জানার জন্য দেখতে হবে লিস্টে সবার শেষে কে আছে। তুমি যদি সিরিয়াল অনুসারে আগাও লেডকে তুমি সবার পরে পাবা এদের মধ্যে। তারপর তড়িৎ বিশ্লেষণকালে আগে চার্জ মুক্ত কে হবে, আগে চার্জ মুক্ত হবে যেটা সবচেয়ে শক্তিশালী, ঠিক আছে, OH-। কোন আয়নটি তড়িৎ বিশ্লেষণে দ্রুত চার্জ যুক্ত হবে? চার্জ যুক্ত হওয়া মানে এখানে আসলে প্রশ্নগুলোতে ইলেকট্রন যুক্ত হওয়াকে বোঝাচ্ছে। তো ইলেকট্রন যুক্ত হবে কোথায় আগে বলো তো, এই যে ক্যাটায়নগুলোর মধ্যে কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, যেই ক্যাটায়নটা সবচেয়ে বেশি শক্তিশালী সেটা। সিলভার ক্যাটায়ন হিসেবে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সে সবার আগে কি করবে, সে সবার আগে চার্জ যুক্ত করা মানে ইলেকট্রন যুক্ত করাকে বোঝাচ্ছে, ঠিক আছে। অথবা ওয়ার্ডটা এমন হতে পারে চার্জ মুক্ত হইতে পারত, ঠিক আছে, চার্জ যুক্ত না হয় চার্জ মুক্ত, মানে ও যদি ইলেকট্রন গ্রহণ করে ফেলে, এখানে সিলভার 2+ দিছে, অ্যাকচুয়ালি সিলভার প্লাস হবে, সিলভার প্লাস ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সে সিলভার হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে পজিটিভ চার্জ মুক্ত হয়ে গেছে, অথবা ইলেকট্রনের সেন্সে বললে ইলেকট্রন যুক্ত হবে, ঠিক আছে, ইলেকট্রন যুক্তটাকে ওরা চার্জ যুক্ত বলছে, ঠিক আছে। ওকে, তো তোমরা ধাতুর সক্রিয়তা থেকে যে এমসিকিউগুলো আসবে আমি ট্রুলি এগুলো নিয়ে খুব চিন্তিত, কারণ এগুলা থেকে আসা এমসিকিউগুলো অনেকেই দেখা যায় যে ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারে না, জারণ বিভব বিজারণ বিভব, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা, এরকম টার্মের প্যাচে আটকায় যায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা সক্রিয়তা সিরিজ শেষে এখন আমরা হলো আমাদের 3য় নাম্বার টপিক শুরু করতে যাচ্ছি। তো আমাদের 3 নাম্বার টপিক কোনটা, 3 নাম্বার টপিকে হলো আমরা কোষের প্রাথমিক কিছু আলোচনা করব। হ্যাঁ, কোষের প্রাথমিক আলোচনা বলতে এখানে কোষ বলতে কিন্তু বায়োলজির সেই কোষ না, এখানে কোষ হলো আমাদের ভাইয়া 2 ধরনের কোষ, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং আরেকটা হলো কি তড়িৎ রাসায়নিক কোষ। তো এই দুইটার কিছু প্রাথমিক আলোচনা আজকে আমরা করব, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের। তাহলে লেকচার 2তে আমরা এগুলোর বিস্তারিত পড়াশোনাটা করতে পারবো, ঠিক আছে। এখন আসো, এই যে 2 ধরনের কোষ আমাদের কাছে আছে, দুইটার নাম কি কি বলছি বলো তো, একটার নাম হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটার নাম তড়িৎ রাসায়নিক কোষ। তো এই পাশে আমি লিখলাম তড়িৎ বিশ্লেষ্য কোষ। বিশ্বাস করো এখানে আমি এখন তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো এগুলা যদি তুমি ভালো করে বুঝো, তোমার আসলে কোষ রিলেটেড যত প্রবলেম আছে এগুলা সব চলে যাবে, ঠিক আছে। আমাদের অনেকেরই এগুলাতে খুবই কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তড়িৎ রাসায়নিক কোষ, তো তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ এই দুইটা আমাদের আসলে আগের পড়ার সাথে এই পড়াগুলো এখন থেকে যে পড়াগুলো পড়বে একটু ডিফারেন্ট। আগে আমরা খুবই সহজ বেসিক জিনিসপাতি পড়ছি, এখন আমরা ডিরেক্ট কোষের আলোচনায় চলে গেছি। আমাদের এই অধ্যায়টা পুরাটাতেই আসলে এই দুইটা কোষকে নিয়েই আলোচনা করছে, কিন্তু আমাদের বইতে একটু এলোমেলো করাতে আমরা অনেক টাইম এটা বুঝতে পারি নাই। তো আসো ভাইয়া, প্রথম কথা তড়িৎ বিশ্লেষ্য কোষ কি, এটার কাজ কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো এখানে তুমি
তড়িৎ শক্তিকে ইনপুট হিসেবে দিবা এবং তুমি এখান থেকে এখানে তড়িৎ শক্তিকে ইনপুট দিবা এবং এখান থেকে তুমি রাসায়নিক শক্তিকে পাবা। তড়িৎ শক্তি ইনপুট দিবা, রাসায়নিক শক্তি আউটপুট হিসেবে তুমি পেতে থাকবা। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, জাস্ট রিভার্স। তুমি এখানে রাসায়নিক শক্তিকে ইনপুট দিবা এবং আউটপুট হিসেবে তুমি এখানে তড়িৎ শক্তিকে পেতে থাকবা। তাহলে ভাইয়া এই হলো আমাদের দুইটা কোষের একদম প্রথম বেসিক কথা, একদম প্রথম বেসিক কথা এটা। এবার আসো তাদের স্ট্রাকচার, তাদের গঠনগত কি পার্থক্য আছে, এটা কিন্তু ঢাবির রিটেনেও দিয়ে দিতে পারে। দুইটা কোষের তুলনামূলক আলোচনা। তো আসো তাদের গঠন যদি আমি চিন্তা করি, এই যে আমাদের এখানে হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা পাত্র থাকবে, যেই পাত্রের মধ্যে দুইটা তড়িৎদ্বার দেয়া থাকবে, এবং এখানে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দিব, একটা তড়িৎ বিশ্লেষ্য কি দিব, দ্রবণ দিব। ধরো আমি এখানে দিলাম হলো সে গলিত কপার সালফেট, মানে তরল অবস্থায় আছে কিন্তু এখানে কোনো পানি নাই, গলিত কপার সালফেট আমি দিছি। আর যেহেতু আমি এখানে তড়িৎ শক্তিকে ইনপুট আকারে দিব, আমরা এখানে কি করব, একটা ব্যাটারি সংযুক্ত করব। এই যে একটা ব্যাটারি আমি কি করলাম, এখানে সংযুক্ত করলাম। এখন কি হবে ভাইয়া, কপার সালফেট। কপার সালফেট বলো তো কোন অবস্থায় থাকে? কপার সালফেট আমরা জানি যে কপার 2+ এবং সালফেট 2- আকারে থাকে। এখন দেখো এই যে ব্যাটারির বড় প্রান্তটা পজিটিভ, ছোট প্রান্তটা নেগেটিভ। এইখানে পজিটিভের কারণে পুরাটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর এখানে নেগেটিভ প্রান্তের কারণে পুরাটা নেগেটিভ হয়ে যাবে। এখন বলো তো যে কপার প্লাস এটা কি করবে, নেগেটিভ এটাকে টেনে নিবে, আর যেটা হলো এই যে পজিটিভ দণ্ড এটা হলো কি, এটা সালফেটকে টেনে নিবে। এখন ভাই আরেকটা জিনিস, সুন্দর একটা শিখার জিনিস আছে, সেটা হলো আমাদের এই যে দুইটা তড়িৎদ্বার, এদের মধ্যে তুমি অ্যানোড বলবা কাকে, তুমি ক্যাথোড বলবা কাকে? ভাইয়া মনে রাখো এখানে তুমি অ্যানোড বলবা। অ্যানোড বলার শর্ত হলো যেখানে অ্যানায়ন যায়, যেখানে অ্যানায়ন যায় সেটাকে আমরা বলবো অ্যানোড, যেখানে অ্যানায়ন যায় সেটাকে বলবো অ্যানোড। এখন দেখো তো অ্যানায়ন কোথায় গেছে, অ্যানায়ন কিন্তু এর কাছে আসে। এই যে এটা হলো কি আমাদের সেই অ্যানায়ন, আমাদের কাঙ্ক্ষিত অ্যানায়ন, ও কোথায় আসে, এই তড়িৎদ্বারে আসে। তার মানে আমাদের দুইটা তড়িৎদ্বারের মধ্যে এই তড়িৎদ্বারটার নাম হলো অ্যানোড। আর ক্যাথোড কাকে বলবা, যেখানে ক্যাটায়ন যায় সেটাকে তুমি বলবা ক্যাথোড। মনে রাখো এখানে অ্যানোড ক্যাথোড নির্ধারণ করার উপায় আর ওইখানে নির্ধারণ করার উপায় কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট সিস্টেম। ওকে, অ্যানোড ক্যাথোড আমি চিনে গেলাম। এবার আমাকে বলা হলো যে অ্যানোডে কি রিয়াকশন হবে। আসো ভাইয়া আমি একটু লিখলাম যে অ্যানোড রিয়াকশন, বা বাংলায় বললে অ্যানোড বিক্রিয়া। দেখো তো অ্যানোড রিয়াকশনটা কি হবে, অ্যানোডে অ্যানায়ন গেছে সালফেট, তো সালফেট গেলে ও কি করতে পারে, ওর কাছে নেগেটিভ চার্জ আছে, ও দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনে পরিণত হবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। আচ্ছা এখন বলো তো এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, এখানে এটা কোন বিক্রিয়া হয়েছে ভাইয়া, এটাকে বলা হয় ভাইয়া জারণ বিক্রিয়া হয়েছে। কি হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে, কারণ ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তো মনে রাখবা অ্যানোডে সবসময় কি হয়, জারণ হয়। এবার একইভাবে তোমাকে যদি বলা হয় যে ক্যাথোড রিয়াকশনটা কি হবে, তুমি আসলা যে ভাইয়া ক্যাথোড রিয়াকশন। এখন দেখো ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে কে গিয়েছে, ক্যাথোডে ক্যাটায়ন গিয়েছে, এই যে কপার 2+। আচ্ছা বলো তো ও কি ইলেকট্রন ছাড়ার মতো ওর কাছে মুড আছে? না, ও যেহেতু অলরেডি পজিটিভ, ও ইলেকট্রন গ্রহণই করতে হবে, ওর দ্বিতীয় কোনো উপায় নাই। এবং সে কপার আয়ন থেকে কপার ধাতু, দ্যাট মিনস সলিড অবস্থায় রূপান্তরিত হয়েছে। এখন দেখো এই যে যেখানে ইলেকট্রন গ্রহণ করা হলো সেটাকে তুমি কি বলবা, সেটাকে আমরা বলবো এখানে বিজারণ ঘটেছে। তো একটা কথা ধ্রুব সত্য, এই কোষ সব কোষের জন্যই সত্য, অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। আমরা বলার সময় কিভাবে বলি, অ্যানোড ক্যাথোড জারণ বিজারণ, অ্যানোড ক্যাথোড জারণ বিজারণ, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। মনে রাখবা বলার সিরিয়াল এবং তাদের রিয়াকশন সিরিয়াল সেম। তো এখানে তাহলে ফাইনালি আমরা দেখতে পেলাম আমরা যে তড়িৎ শক্তি দিয়েছি তার মাধ্যমে আমরা অক্সিজেন গ্যাস পাচ্ছি, আমরা কপার
ধাতু আকারে পাচ্ছি এবং কন্টিনিউয়াসলি তুমি দেখতে পাবা যে ক্যাথোডে ধাতু কি হচ্ছে, এইভাবে জমা হচ্ছে। হ্যাঁ, ক্যাথোডটা ভারী হইতে থাকবে, জমা হইতে থাকবে। এটা হলো আমাদের প্রিলিমিনারি কাজ। ওকে, ক্যাথোডে ধাতু জমা হয়েছে। এবার আসো তড়িৎ রাসায়নিক কোষ। আমরা ইলেকট্রন এখানে কি নিজের একটা তড়িৎ শক্তি দিছি, ব্যাটারিটা দিছি ইনপুট, আউটপুট হিসেবে আমরা এইগুলাকে পাইছি। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষের যে আলোচনা সেখানে উল্টা, তুমি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি পাবা, এবার আর কি হবে না, এবার আর তুমি ব্যাটারিটা দিবা না। তো ব্যাটারি দিব না এবং এখানে সেট আপটা কেমন হবে, এখানে সেট আপটাও একটু ডিফারেন্ট হবে। তোমরা একটু আমার কথাগুলো শোনো, পরে একবারে লিখো। এখানে দুইটা পাত্র থাকবে, আগের মতো আর একটা পাত্র নয়, দুইটা পাত্র থাকবে। এখানে আমি একটা তড়িৎদ্বার দিব এই পাত্রে, এবং এই পাত্রে আমরা আরেকটা তড়িৎদ্বার দিব। এবং এবার এই দুইটা পাত্রের মধ্যে আমরা কি করব না, দুইটা পাত্রের মধ্যে এবার আমরা দিব হলো একটা, তুমি এখানে একটা বাল্ব দিতে পারো, যেহেতু এবার তড়িৎ উৎপন্ন হবে, এবার তুমি আর ব্যাটারি দিবা না, তুমি বাল্ব দিবা, তড়িৎ উৎপন্ন হলে বাল্বটা জ্বলবে। আর এমনও হইতে পারে যে ভাইয়া ওকে ফাইন, আমি বাল্ব দিব না, আমি একটা অ্যামিটার দিই। অ্যামিটার দেয় একটা গুড ডিসিশন। অ্যামিটারের মধ্যে কাঁটা থাকে, যখনই তড়িৎ উৎপন্ন হবে কাঁটাটা এইভাবে নড়তে থাকবে, একটা রিডিং দিবে যে কতটুক তড়িৎ উৎপন্ন হয়েছে। ওকে ফাইন। এবার এই যে তড়িৎদ্বার, আগের বার মনে রাখবা যখন আমরা তড়িৎদ্বার দিয়েছি অ্যানোড এবং ক্যাথোড, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের একাডেমিকের 100% এবং অ্যাডমিশনেরও 90% ক্ষেত্রে তড়িৎদ্বারগুলো দেওয়া হয় প্লাটিনাম তড়িৎদ্বার। কি তড়িৎদ্বার দেওয়া হয়? প্লাটিনাম তড়িৎদ্বার দেওয়া হয়, কারণ প্লাটিনাম হলো একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, প্লাটিনাম তড়িৎদ্বার দেওয়া হয়। কিন্তু এখানে তুমি প্লাটিনাম তড়িৎদ্বার দিতে পারবে না, এবং এখানে দুইটা তড়িৎদ্বার সেমও হইতে পারবে না। এখানে তোমার একটা তড়িৎদ্বার তুমি যে ধাতুর দিবা, ধরো আমি জিঙ্কের দিলাম, তাহলে আরেকটা ধাতু তোমাকে অন্য কোনো একটা ধাতুর দিতে হবে, আরেকটা তড়িৎদ্বার অন্য কোনো একটা ধাতুর দিতে হবে। এখানে জিঙ্ক দিছি, এখানে তাহলে কপার দিছি, সেম দুইটা ধাতু হইতে পারবে না, ডিফারেন্ট ধাতু হইতে হবে। এবার সেকেন্ড হলো ভাইয়া, এখানে তুমি আগের বার তড়িৎদ্বার দিছো, ইচ্ছা মতো এখানে লবণ দিতে পারো, লবণ চেঞ্জ করতে পারবা, কোনো প্রবলেম নাই। বাট এখানে মনে রাখতে হবে তুমি যে ধাতু দিয়েছো তারই লবণ দিতে হবে। এই যে ধরো জিঙ্ক দিয়েছো, তাহলে জিঙ্ক সালফেট দিতে হবে, আর এখানে কপার দিয়েছো তাহলে কপার সালফেট দিতে হবে। যে ধাতুর তড়িৎদ্বার তার লবণকে ওই পাত্রে দিতে হয়, তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না, তোমার হাতে এই অপশনটা নেই। এবার দেখো জিঙ্ক সালফেটের মধ্যে এখানে কি আছে, এখানে জিঙ্ক 2+ আছে। কপার সালফেটের মধ্যে এখানে কি আছে, এখানে কপার 2+ আছে, ঠিক আছে। আর এখানে তড়িৎদ্বারটা হলো জিঙ্ক ধাতুর, জিঙ্ক ধাতুর, এখানে কপার ধাতুর তড়িৎদ্বার। এখন তাহলে ভাইয়া একটু খেয়াল করো, জিঙ্কের তড়িৎদ্বার, কপারের তড়িৎদ্বার, ওকে ফাইন, জিঙ্কের লবণ, কপারের লবণ, এই 2+ হলো যে জিঙ্ক সালফেট থেকে গেছে, আয়ন আকারে আছে সেখানে, তাই তো। এখন তোমাকে যখন আমি প্রশ্ন করব যে এখানে অ্যানোড রিয়াকশনটা কি হবে, অ্যানোড রিয়াকশন, আচ্ছা প্রথমে বলতে হবে অ্যানোড কে হবে। আগের বার তো তুমি পজিটিভ নেগেটিভ অ্যানায়ন যাই ক্যাটায়ন যাই দিয়ে বলেছে, এবার তো ওইরকম অবস্থা নাই, এবার সিচুয়েশন ডিফারেন্ট, এবার ব্যাটারি নেই, পজিটিভ নেগেটিভ নেই। তো এখানে অ্যানোড নির্ণয়ের ক্ষেত্রে সহজ উপায় হলো যে ধাতু, যে ধাতু বেশি সক্রিয়, যে ধাতু বেশি সক্রিয়, যে ধাতু বেশি সক্রিয় সেটি হবে অ্যানোড। যে ধাতু বেশি সক্রিয় সেটি কি, সেটি হবে অ্যানোড। এখন বলো তো জিঙ্ক আর কপারের মধ্যে আমি তোমাদেরকে শিখাইছি না কোনটা বেশি সক্রিয় ভাইয়া? জিঙ্ক আর কপারের মধ্যে আমাদের জিঙ্ক ধাতু বেশি সক্রিয়, ধাতু হিসেবে চিন্তা করতে হবে। হ্যাঁ, জিঙ্ক বেশি সক্রিয়, তার মানে আমাদের জিঙ্ক যে বেচারা আছে, জিঙ্ক বেচারা হলো অ্যানোড, এবং আমাদের যে কপার বেচারা আছে ওর সক্রিয়তা কম, তাহলে ও হবে ক্যাথোড। এবং দেখো এবার তুমি অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন লিখতে আসো, আমি তোমাকে বললাম যে ভাইয়া লিখো অ্যানোড রিয়াকশন কি হবে। আমরা জানি যে অ্যানোডে সবসময় জারণ হয়, অ্যানোডে সবসময় কি হয়, অ্যানোডে সবসময় জারণ হয়, অ্যানোডে জারণ। এই কথাটা আমি কি বলছি, অ্যানোডে জারণ এটা সবার জন্য সত্য, ক্যাথোডে বিজারণ সবার জন্য সত্য। তাহলে এখানে অ্যানোডে জারণ, এই যে অ্যানোডে জারণ, এখন জারণ কিভাবে হইতে পারে একটু চিন্তা করো। এখানে তোমার কাছে অপশন আছে দুইটা, জিঙ্ক এবং জিঙ্ক 2+। দেখো জিঙ্ক সে যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কিসে পরিণত হবে, সে জিঙ্ক 2+-এ পরিণত হবে। তার মানে এখানে অ্যানোড রিয়াকশন ঘটছে এবং এটা একটা জারণ ঘটছে, অ্যানোড রিয়াকশন ঘটছে এবং কি একটা জারণ ঘটছে, অ্যানোডে একটা জারণ ঘটছে। এবার দেখো তো ক্যাথোডে, ক্যাথোডে কি হয়,
আমরা আগেই বলে দিয়েছিলাম যে ক্যাথোড রিয়াকশন সবসময় বিজারণ হয় ক্যাথোডে। এখন তুমি কি এখানে বলতে পারবা যে কপার 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হচ্ছে? দেখো বলতে পারবো না, কিন্তু আগের বার তুমি বলছো জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে। জিঙ্ক কোথায় আছে? জিঙ্কে যে এখানে আছে, ঠিক আছে, এই দণ্ডের মধ্যে জিঙ্ক আছে, তার মানে দণ্ড ক্ষয় হয়ে হয়ে এখানে আসতেছে, তাই তো? এখানে দণ্ড ক্ষয় হয়ে হয়ে আসতেছে। কিন্তু এখানে তুমি কি করতে পারো ভাইয়া? এখানে তুমি কি করতে পারো? এখানেও তো ক্ষয় হয়ে আসবে না। এখানে যদি বিজারণ হইতে হয়, একজন যেহেতু জারণ হয়েছে, আরেকজনের বিজারণই হইতে হবে। বিজারণ হওয়ার ওয়ে কি? বিজারণ হইতে হইলে কপার আয়ন 2টা ইলেকট্রন রিসিভ করে কপার ধাতুতে পরিণত হইতে হবে। তার মানে দেখো, এই যে কপার 2+ সে এখানে যাবে, সেখানে গিয়ে সে দেখতে পাবে যে আগে জিঙ্ক যে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে না, জিঙ্ক যে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, তারা এই যে 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন, তারা এখানে গিয়ে ধরো দাঁড়ায় আছে। যখনই কপার 2+ তাইলে এখানে যাবে, গিয়ে সে কি করবে? সে 2টা ইলেকট্রনকে রিসিভ করে সে কপার ধাতুতে জমা হয়ে যাবে, কপার ধাতু হিসেবে এখানে জমা হয়ে যাবে। দেখো আয়ন কিন্তু তরল পদার্থ, অ্যাকোয়াস, সে মিশে আছে, তুমি তাকে ধরতে পারবা না। হ্যাঁ, সে পানির মতো তরল, কিন্তু যখনই সে ইলেকট্রন নিয়ে ফেললো, সে কঠিন পদার্থে পরিণত হয়ে গেল, ধাতু আকারে জমা পড়ে গেল। তাহলে এখানে ধাতু আকারে জমা পড়ছে। এখন তাহলে দেখো, প্রতিনিয়ত এই যে এখানে থাকা জিঙ্ক ইলেকট্রন ছেড়ে এখানে চলে আসে, এসে 2টা ইলেকট্রন এখানে চলে যায়, গেলে ওটা কপার রিসিভ করে ফেলে। এইভাবে তাদের মধ্যে চলতেছে। এই যে ইলেকট্রনের ফ্লোটা আছে, এখানে এমিটার তখন আমাদেরকে বিক্ষেপ দিবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি আমি তোমাকে বলি। তুমি একটু চিন্তা করো, এই পাত্রে প্রতিনিয়ত কি জিঙ্ক 2+ পরিমাণটা বেড়ে যাচ্ছে না? প্রতিনিয়ত যে পজিটিভ চার্জ, এটা কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত নতুন নতুন জিঙ্ক 2+ তৈরি হচ্ছে। এবং তারা কি করবে? তারা এই তড়িৎদ্বারটাকে ঘিরে ধরবে। আরেকটা প্রবলেম হলো, এই পাত্রে প্রতিনিয়ত কপার 2+ কমে যাচ্ছে। তার মানে আপেক্ষিকভাবে বলা যায় সালফেটের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আপেক্ষিকভাবে মানে কি? একটু খেয়াল করো, ধরো বিক্রিয়া যখন শুরু হয় না, একদম ব্যাটারি প্রথমে আছে, কপার আর সালফেটের পরিমাণ কিন্তু সমান সমান। তোমার যখনই কপারের পরিমাণটা কমে যাচ্ছে, আমি কি বলতে পারি না সালফেট অটোমেটিক তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে? তুলনামূলকভাবে দেখো, এখন কপার অনেক কম, সালফেট অনেক বেশি। ও কিন্তু পারে নাই নিজে, অটোমেটিক কপার নিজে কমে যাওয়াতে সালফেটের পরিমাণ বেড়ে গেছে। তার মানে এই পাত্রে তুমি দেখতে পাবা যে নেগেটিভ আয়নের পরিমাণ বেড়ে গেছে আপেক্ষিকভাবে। অতগুলো পজিটিভ আয়ন নাই, সব নেগেটিভ আয়ন। তো দেখো, এখানে পজিটিভ আয়ন আর এখানে নেগেটিভ আয়ন যদি এভাবে ঘিরে ধরে, তখন প্রবলেমটা কি হয়? তখন একটা বিশাল প্রবলেম হয়। তখন এখান থেকে ইলেকট্রন আর এদিকে যাইতে পারে না। মানে পজিটিভ আয়ন ইলেকট্রনকে টেনে ধরে রাখে, যে তোমাকে যেতে দিব না, টেনে ধরে রাখে। আবার ধরো ইলেকট্রন অনেক কষ্টে যখন এখান থেকে পার পায়, এখানে সে আসার পরে নেগেটিভ চার্জগুলো ওকে রিপেল করে, বিকর্ষণ করে, তোমাকে আসতে দিব না। এই যে কেউ যেতে দিচ্ছে না, কেউ আবার আসতে দিচ্ছে না, কেউ যেতে দিচ্ছে না, কেউ আসতে দিচ্ছে না, ধীরে ধীরে আমার ব্যাটারিটা ডেড হয়ে যাবে। ডেড হয়ে যাবে। দেখা যাবে যে গ্রাফটা হয় এরকম, যে কিছুক্ষণ কারেন্ট যাচ্ছে, তারপর আস্তে আস্তে এই যে কারেন্টের পরিমাণটা কমে গেল। মানে প্রথমে অ্যামিটার এইভাবে বিক্ষেপ দিল, পরে আস্তে আস্তে বিক্ষেপ কমতে কমতে আবার অ্যামিটারটা জিরোতে চলে আসলো। খুবই লজ্জাজনক একটা ব্যাপার হয়ে যাবে। তো এই কারণে এই প্রবলেম থেকে সমাধান পাওয়ার জন্য আমরা কি করি? আমরা 2টা পাত্রের মধ্যে একটা নিউ সিস্টেম তখন আমরা ইন্ট্রোডিউস করি। সেই সিস্টেমটার নাম কি তোমরা অলরেডি জানো, 9-10 থেকে পড়ছো। একটা উল্টানো টিউব, এই টিউবের মধ্যে আমরা কি করি? এই টিউবের মধ্যে এগার দেই। প্রথমে এগার হলো মানে তরল পদার্থকে ও জেলিতে পরিণত করে ফেলতে পারে, ঠিক আছে, জেলি বানাই ফেলে। কেন? কারণ তুমি যদি তরল পদার্থ টিউবের মধ্যে দাও, এটা বের হয়ে যাবে। এই কারণে আমরা এগার দেই। এগারের সাথে মেইনলি কাকে দিই? এগার তো হুদাই দিই জমাট বাঁধার জন্য। মেইনলি আমরা এখানে ইউজ করি হলো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। এই তিনটাকে আমরা লবণ সেতুতে, এই 3টা আয়নকে, এই লবণকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। ওরা কি করে দেখো, এখানে কি হয়েছিল? এখানে পজিটিভ চার্জ বেড়ে গেছিল, তাই তো? এখানে নেগেটিভ চার্জ বেড়ে গেছিল। তো তুমি যখন এখানে
ক্লোরিন মাইনাস আর পটাশিয়াম প্লাস, ধরো পটাশিয়াম ক্লোরাইড দিয়ে, তখন পটাশিয়াম ক্লোরাইড এখান দিয়ে এসে এগুলোকে নিউট্রাল করে দিবে, পজিটিভ নেগেটিভ, এখানে ও এসে ও পজিটিভ নেগেটিভকে নিউট্রাল করে দিবে। তখন দেখা যাবে যে আমাদের গ্রাফটা আগের মতো এরকম ফল করবে না, গ্রাফটা এইভাবে চলতেই থাকবে, মানে একটা কন্টিনিউয়াস তড়িৎ প্রবাহ আমাদেরকে দিবে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ কন্টিনিউয়াসলি আমাদেরকে দিবে, তখন ডিসকানেক্টার হবে না। এই হলো আমাদের লবণ সেতুর কাজ। এখন লবণ সেতুর একটা শর্ত আছে, লবণ সেতুতে তুমি যে কোনো লবণ কি চাইলে দিতে পারো? অ্যান্সার ইজ নো। তুমি লবণ সেতুতে যে কোনো লবণ দিতে পারো না। লবণ সেতুতে লবণ দেওয়ার শর্ত হলো দুইটা। শর্ত নাম্বার 1, দুইটা আয়নের, হ্যাঁ, এই যে আয়নগুলো আছে, যে দুইটা আয়নগুলার গতি সমান হইতে হয়। কি সমান হতে হয়? আয়নগুলার গতি সমান হতে হয়। দেখো ভাইয়া, আয়নের গতি যদি সমান না হয়, পটাশিয়াম আগে চলে গেল, ক্লোরিন দেরিতে গেলে, এট এ টাইম তারা নিউট্রাল হবে না। তো এই জন্য তাদের গতি যাওয়ার স্পিডটা কাছাকাছি হইতে হবে, একদম সমান না, কাছাকাছি হইতে। তো এই কারণে আসলে এই তিনটা আয়নকে নেওয়া হয়েছে, এই তিনটা লবণকে নেওয়া হয়েছে। দুনিয়াতে এত লবণ থাকতে এই তিনটাকে নেওয়ার কারণে এটা, কারণ অন্যরা সেম টাইমে যাইতে পারে না। এবং আরেকটা শর্ত হলো বিক্রিয়াহীন হইতে হবে। হ্যাঁ, বিক্রিয়াহীন মানে এমন হইতে পারবে না যে এই লবণ গিয়ে তড়িৎদ্বারের সাথে বা আয়নের সাথে বিক্রিয়া করে ফেলছে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো একটা পাত্রে সিলভারের তড়িৎদ্বার আছে, কি আছে? সিলভার তড়িৎদ্বার আছে। তুমি এখানে তুমি চাইলেও পটাশিয়াম ক্লোরাইডকে ইউজ করতে পারবা না। হোয়াই? কেন ভাইয়া আমি পটাশিয়াম ক্লোরাইডকে ইউজ করতে পারবো না? কারণ দেখো, এখান থেকে যে সিলভার আয়নগুলো প্রডিউস হবে, তোমার এখান থেকে ক্লোরিন মাইনাস আসবে, সিলভার প্লাস ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ ফেলে দিবে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এমন কিছু ইউজ করা যাবে না যেটা অদক্ষেপ ফেলে দেয়। এবং এমসিকিউতে কখন আসলে এটাই আসবে যে সিলভারের তড়িৎদ্বার থাকলে লবণ সেতুতে কোন লবণটা ব্যবহার করা যাবে না? পটাশিয়াম ক্লোরাইড তখন ব্যবহার করা যাবে না। এবং একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডও তুমি ব্যবহার করতে পারবা না, কারণ ক্লোরিন থাকলে সিলভার আর ক্লোরিন মাইনাস সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ ফেলে দেয়। ঠিক আছে, এই হলো কাহিনী। এবার আসো তোমাদেরকে কিছু কনফিউশন দূর করি। তোমরা সবসময় শুনে থাকো যে ভাইয়া এই যে তড়িৎ রাসায়নিক কোষ, ভোল্টাইক কোষ, গ্যালভানিক কোষ, কতগুলা নাম, আবার ড্যানিয়েল কোষ, এগুলা কি? ভাই কিচ্ছু না। এই যে তোমাদেরকে আমি তড়িৎ রাসায়নিক কোষ পড়াইছি না, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষের আরেকটা নামই হলো গ্যালভানিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষেরই আরেকটা নাম কি? আরেকটা নাম গ্যালভানিক কোষ। এইটারই আরেকটা নাম হলো ভোল্টাইক কোষ, ভোল্টাইক সেল বা ভোল্টাইক কোষ। এখন কথা হলো ড্যানিয়েল কোষ কি? ড্যানিয়েল কোষ হলো আসলে একটা স্পেশাল টাইপ অফ এই যে ড্যানিয়েল কোষ, এটা হলো টাইপ অফ এই যে তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ যাই বলো, মানে এই যে গ্যালভানিক কোষ বা উপরের যেগুলো, এগুলো হলো একই নাম, একই জিনিস। কিন্তু ড্যানিয়েল কোষটা হলো কি? এটা হলো একটা টাইপ, একটা স্পেশাল টাইপকে বলা হচ্ছে ড্যানিয়েল কোষ। কোন টাইপকে? যে টাইপটা হলো জিঙ্ক ও কপার দিয়ে গঠিত। একটু আগে আমি তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছি, উদাহরণ এটাই সবচেয়ে বেশি আসে, জিঙ্ক ও কপার দিয়ে যারা গঠিত। অর্থাৎ দেখো, আমাদের রাসায়নিক কোষে তো দুইটা ধাতু লাগে, তাই না? আমাদের রাসায়নিক কোষে দুইটা ধাতু লাগে। তো যেই ধাতুটা মানে যেই কোষটা জিঙ্ক আর কপার দিয়েই তৈরি, জিঙ্ক এবং কপার দিয়েই তৈরি, সেটাকে শুধুমাত্র ড্যানিয়েল কোষ বলা হবে। শুধুমাত্র সেটাকে কি বলা হবে? ড্যানিয়েল কোষ বলা হবে। বাকি যে কোনো তড়িৎ রাসায়নিক কোষকে তুমি জাস্ট তড়িৎ রাসায়নিক কোষ মানে অথবা গ্যালভানিক কোষ অথবা ভোল্টাইক কোষ তুমি বলতে পারো। যদি এখানে ধরো জিঙ্ক, এখানে লোহা, তাইলেও তুমি এটাকে কি বলতে পারবে না? তাইলেও তুমি এটাকে ড্যানিয়েল বলতে পারো। ড্যানিয়েল বলার শর্ত হলো জিঙ্ক এবং কপার থাকবে, নাথিং এলস। তো জিঙ্ক আর কপার দিয়ে বানালে এটা একটা স্পেশাল টাইপ হয়, এটুকুই। তাহলে আমাদের 3 নম্বর টপিক গেল। 3 নম্বর টপিকে আমি আর এমসিকিউ দেখাইলাম না এখন। কেন? কারণ আমাদের এটা মাত্র আলোচনা শুরু। ঠিক আছে, এটা দিয়ে তোমাকে আমি দুইটা কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের পার্থক্যটা ধরাই দিলাম না। আমাদের সামনের আলোচনাগুলো তাহলে কি হবে? সহজ হবে আমাদের জন্য। তো আসো ভাইয়া, আমরা এবার টপিক নাম্বার 4-এ চলে যাই, আজকের প্রথম লেকচারের লাস্ট টপিক, যেখানে আমরা পড়ব তড়িৎ বিশ্লেষণ উইথ তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষে তো তড়িৎ বিশ্লেষণ হয় না, তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ বিশ্লেষণ হয়। হ্যাঁ,
তড়িৎ বিশ্লেষ্য কোষের মাধ্যমে আমরা তড়িৎ বিশ্লেষণ পড়ব। তো তড়িৎ বিশ্লেষণ যদি তোমাকে শিখতে হয়, দেখো আমরা তড়িৎ বিশ্লেষণ শেখার জন্য আমরা প্রথমে একটা জিনিস চুজ করব, যে ভাই সেটা হলো আমরা প্লাটিনাম তড়িৎদ্বারে প্রথমে শিখব। প্রথমে আমরা তড়িৎদ্বার চেঞ্জ করব না, সবার ক্ষেত্রে একই তড়িৎদ্বার রাখবো, প্লাটিনাম তড়িৎদ্বার। এবং প্লাটিনাম তড়িৎদ্বারে আমরা ভিন্ন ভিন্ন লবণের তড়িৎ বিশ্লেষণ শিখব, ঠিক আছে? প্লাটিনাম তড়িৎদ্বারে ভিন্ন ভিন্ন লবণের তড়িৎ বিশ্লেষণ আমরা শিখব। ওকে, কোন কোন লবণ শিখব? জাস্ট কয়েকটা লবণ নেই। ধরো প্রথমেই 1 নম্বরে নিলাম গলিত কপার সালফেট। এখন ভাই গলিত কপার সালফেট মানে কি? গলিত কপার সালফেট মানে হলো এখানে কি নাই, এখানে কোনো পানি নাই। তো গলিত কপার সালফেট তুমি যখন একটা পাত্রের মধ্যে নিবা, তুমি যখন পাত্রের মধ্যে গলিত কপার সালফেট তড়িৎদ্বার দিলা, গলিত কপার সালফেট মানে এখানে শুধু দুইটা আয়নই আছে, কপার প্লাস সালফেট মানে। আমি আর ব্যাটারি কানেক্ট করি নাই, অত ঝামেলায় যেতে পারতেছি না। প্রথমে বলো এখানে আমাদের অ্যানোড রিয়াকশন কি হবে? এখানে আমাদের অ্যানোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশন দেখো তো ভাই, অ্যানোডে কে যায়? অ্যানোডে অ্যানায়ন যায়, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, একটু আগে আমি যেটা দেখাইছি সালফার ডাইঅক্সাইড অক্সিজেন। ভাই বলো তো ক্যাথোড রিয়াকশন কি হবে? ক্যাথোডে ক্যাটায়ন যায়। আমরা শুধুই তড়িৎ বিশ্লেষণ পড়বো, হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষ পরের দিনের পড়া। ক্যাথোডে ক্যাটায়ন যায়, কপার 2+, দুইটা ইলেকট্রন রিসিভ করে কপার ধাতু আকারে জমা পড়বে। খুব ভালো, আনন্দদায়ক। এবার আসুন, আমি 2 নম্বরে যার তড়িৎ বিশ্লেষণ করব তার নাম কি? আমি 2 নম্বরে যার তড়িৎ বিশ্লেষণ করব তার নাম হলো কপার সালফেট অ্যাকুয়াস। মানে কপার সালফেটের জলীয় দ্রবণকে আমি তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে কি হয় একটু খেয়াল করো। তুমি যখন কপার সালফেটের জলীয় দ্রবণ দিবা, গলিত আর জলীয়র মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ। যখন তুমি দিবা এই পাত্রের মধ্যে আমাকে বলো তো কি কি থাকবে? প্রথম কথা কপার থাকবে, যেহেতু কপার সালফেট, কপার 2+ থাকবে, সালফেট 2- থাকবে। আর কি থাকবে ভাইয়া? পানির মধ্যে কি, এই যে অ্যাকুয়াস মানে তো এখানে পানি আছে, পানির মধ্যে H+ আছে এবং OH- আছে, তাই তো? এখন তোমাকে যখন আমি বলবো যে ধরো ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে কে যায়? ক্যাথোডে ক্যাটায়ন যায়। আমাকে বলো তো এখানে কয়টা ক্যাটায়ন আছে? এখানে 2টা ক্যাটায়ন আছে, কপার 2+ এবং H+। এই 2টা ক্যাটায়নের মধ্যে কোন ক্যাটায়নটা শক্তিশালী? কোন ক্যাটায়নটা শক্তিশালী? জাস্ট থিঙ্ক। হাইড্রোজেন আর কপারের মধ্যে যখন আমরা ধাতু হিসেবে চিন্তা করি, হাইড্রোজেনের সক্রিয়তা বেশি। কিন্তু যদি আমি আয়ন হিসেবে চিন্তা করি কপার 2+ আর H+ এর মধ্যে, তাহলে কার সক্রিয়তা বেশি? তাহলে কপার 2+ এর সক্রিয়তা কিন্তু বেশি, ক্যাটায়নের সক্রিয়তা উল্টা। তাহলে দেখো কপার 2+ সে কি করবে? সে গিয়ে ক্যাথোডে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার হয়ে যাবে। এবার আসো ভাই, অ্যানোড রিয়াকশন কেমন হবে? অ্যানোড রিয়াকশন কেমন হবে? অ্যানোড রিয়াকশন, অ্যানোডে অ্যানায়ন যায়। মনে রাখবা সব সময় হাইড্রোক্সিল 4টা একসাথে যায়। কয়টা হাইড্রোক্সিল একসাথে যায়? 4টা হাইড্রোক্সিল একসাথে যায় অলওয়েজ। 4টা হাইড্রোক্সিল গিয়ে তারা 4টা ইলেকট্রন ছাড়ে, হ্যাঁ, আর 2 অণু পানিতে পরিণত হয় এবং অক্সিজেনে পরিণত হয়। এখন একটা জিনিস একটু মনে রাখবা, এই যে পানি এবং অক্সিজেনে পরিণত, তুমি যদি 4টা হাইড্রোক্সিল নিয়ে কাজ শুরু না করো, তুমি সমতা করতে খুব পেন খাইয়া যাবা। মনে রাখবা ভাইয়া বলছে 4টা হাইড্রোক্সিল নিয়ে কাজ করতে, ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এক জায়গায় আমরা পাইছি কপার এবং আরেক জায়গায় মেইনলি পাইছি অক্সিজেন, ঠিক আছে? তো অক্সিজেন কেন পাইছি? কারণ আসলে সালফেট এখানে কোনো কাজে লাগে নাই, সালফেটের চেয়ে হাইড্রোক্সিল শক্তিশালী বলে। দেখো 2টা অ্যানায়ন, হ্যাঁ, 2টা অ্যানায়ন। তুমি বলতে পারো ভাই সালফেট যায়নি কেন? তুমি সক্রিয়তা সিরিজ দেখো, হাইড্রোক্সিল সবচেয়ে সক্রিয়, তো এখানে হাইড্রোক্সিল গিয়ে অক্সিজেন গ্যাস প্রডিউস করছে, ঠিক আছে? মনে থাকবে ব্যাপারগুলো? এই মনে থাকবে, ইজি ইজি, প্যারা নেওয়ার কিছু নাই। এবার আসো 3 নাম্বার।
3 নম্বরে আমি বললাম যে আমি এবার তড়িৎ বিশ্লেষণ করব, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস দ্রবণকে, মানে জলীয় দ্রবণকে আমি তড়িৎ বিশ্লেষণ করব পটাশিয়াম নাইট্রেটের। এখন দেখো তো তড়িৎ বিশ্লেষণ করতে গেলে এখানে কি কি থাকবে, এখানে ভাই পটাশিয়াম প্লাস থাকবে, এখানে নাইট্রেট মাইনাস থাকবে, জলীয় দ্রবণ হলে H প্লাস এবং OH মাইনাস থাকবে। এখানে কিন্তু সেটা ছিল না, তোমরা আশা করি পার্থক্য বুঝে গেছো। এবার আসো তো ভাইয়া অ্যানোড রিয়াকশন এবং ক্যাথোড রিয়াকশনগুলো কেমন হবে। আমি যদি তোমাকে বলি ভাইয়া আমার অ্যানোড রিয়াকশন কি হবে, আমার অ্যানোড রিয়াকশন কেমন হবে, দেখো আমার অ্যানোড রিয়াকশন হবে, অ্যানোডে অ্যানায়ন যাবে, নাইট্রেট আর হাইড্রোক্সিলের মধ্যে যে হাইড্রোক্সিল বেশি সক্রিয় এবং 4টা হাইড্রোক্সিল গিয়ে 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তৈরি করে, 2টা পানি এবং 1টা অক্সিজেন প্রডিউস করে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় ভাইয়া ক্যাথোড রিয়াকশন কেমন হবে, তুমি খুব সিম্পলি বলবা ক্যাথোডে তো ক্যাটায়ন যায়, ক্যাটায়ন হিসেবে কে বেশি সক্রিয়, ক্যাটায়ন হিসেবে H প্লাস বেশি শক্তিশালী, কারণ পটাশিয়াম ধাতু হিসেবে সক্রিয় তাই H প্লাস ক্যাটায়ন হিসেবে শক্তিশালী। এখন অলওয়েজ মনে রাখবা 2টা H প্লাস মিনিমাম যাইতে হয়, গিয়ে তারা 2টা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। কেন 2টা হাইড্রোজেন দিছে আশা করি বুঝতে পারছো, কারণ হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাস, একটা দিয়ে তো আর কিছু হয় না, তুমি একটা দিলে কি লিখতে, একটা দিলে এইভাবে শুধু হাইড্রোজেন লিখা লাগতো, এইভাবে তো থাকতে পারে না, দ্বিপরমাণু। আর আরেকটা কথা, যদি তোমরা সেল রিয়াকশন কোষ বিক্রিয়া লিখতে চাও তাহলে ইলেকট্রন সংখ্যা সমান করে নিতে হবে আগে। যেমন এখানে 2টা ইলেকট্রন, এখানে 4টা, তুমি এই ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে ফেলবা। আবার একইভাবে এখানে 4টা ইলেকট্রন, এখানে 2টা, তুমি নিচেরটাকে 2 দ্বারা গুণ করে ফেলবা, গুণ করে তারপর যোগ করতে পারো। এখন একটা মজার ব্যাপার হলো খেয়াল করো, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পটাশিয়াম নাইট্রেটের অ্যাকুয়াসকে যখন তুমি তড়িৎ বিশ্লেষণ করছো, এক জায়গায় কিন্তু হাইড্রোক্সিল এবং আরেক জায়গায় হাইড্রোজেনের তড়িৎ বিশ্লেষণ হয়েছে, কোথাও পটাশিয়াম বা নাইট্রেট দুইটার একটারও তড়িৎ বিশ্লেষণ ঘটে নাই, ঠিক আছে। এই কারণে এটাকে তুমি আসলে পানির তড়িৎ বিশ্লেষণই বলতে পারো। হ্যাঁ, কার তড়িৎ বিশ্লেষণ, এখানে আসলে পটাশিয়াম নাইট্রেট একটা লবণ মিশাই তুমি কৌশলে H প্লাস আর OH মাইনাস মানে পানির তড়িৎ বিশ্লেষণ করে ফেলছো, ঠিক আছে, পানির তড়িৎ বিশ্লেষণ করে ফেলছো। ওকে, এবার আসো দ্য লাস্ট, কেমিস্ট্রি পড়বা তুমি, এখানে ব্যতিক্রম থাকবে না, এই ব্যাপারটা তো মানা যাচ্ছে না, তাই না। তো এই জন্য আমরা লাস্ট যেটা আছে সেটা হলো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। ব্রাইন, ব্রাইন কি, ব্রাইন মানে হলো সমুদ্রের পানি, হ্যাঁ খুবই লেম সংজ্ঞা হয়েছে। ওকে, ব্রাইন মানে হলো সোডিয়াম ক্লোরাইডের যে ঘন দ্রবণ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের যখন তুমি ঘন দ্রবণ দিবে তখন সেটাকে ব্রাইন বলা হয়, ঠিক আছে। সমুদ্রের পানি হলো ব্রাইনের উদাহরণ। আর স্বাভাবিকভাবেই তোমাকে যদি বলে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তাও তুমি এটাকে ব্রাইন ধরে নিতে পারো, কারণ সোডিয়াম ক্লোরাইড পানিতে অল্প স্বল্প মিশে না, মিশলে অনেক বেশি মিশে যায়। সো আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করতেছি, যেটা অন্যদের সাথে একটু মিলবে না। কোথায় মিলবে না একটু খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইডের যখন তড়িৎ বিশ্লেষণ তুমি করতে যাবে, এখানে সোডিয়াম প্লাস থাকবে, ক্লোরিন মাইনাস থাকবে, যেহেতু দ্রবণ তাহলে H প্লাস OH মাইনাসও থাকবে। প্রথমে আসো ভাইয়া, আমি যদি লিখি একটু ক্যাথোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন এখানে অ্যাজ ইউজুয়াল, ক্যাথোড রিয়াকশনে কোনো ব্যতিক্রম বা কিছু নাই। ক্যাথোড রিয়াকশনে কি হবে, সোডিয়াম প্লাস আর H প্লাসের মধ্যে বলো তো কে বেশি শক্তিশালী। আমরা জানি যে ভাই H প্লাস বেশি শক্তিশালী বা সক্রিয়, 2টা H প্লাস কী করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হয়ে উড়ে যাবে। কিন্তু ভাইয়া অ্যানোড রিয়াকশনের মধ্যে একটু গ্যাঞ্জাম আছে। অ্যানোড রিয়াকশনে গ্যাঞ্জামটা কোথায়, অ্যানোড রিয়াকশনের গ্যাঞ্জামটা হলো এই যে অ্যানায়নের মধ্যে ক্লোরাইড আর হাইড্রোক্সিল আছে, অ্যান্ড আমরা সবাই জানি হাইড্রোক্সিল সবচেয়ে বেশি শক্তিশালী, এখন পর্যন্ত সেটাই হয়ে আসছিল। কিন্তু এখানে একটা প্রবলেম হলো ক্লোরিনের মুভেবিলিটি অনেক বেশি, মানে ক্লোরিন অনেক তাড়াতাড়ি মুভ করতে পারে। সেকেন্ডলি ক্লোরিনের সংখ্যা অনেক বেশি, ক্লোরিনের সংখ্যা অনেক বেশি। 1, ক্লোরিন তাড়াতাড়ি যাইতে পারে, 2, ক্লোরিনের সংখ্যা যেহেতু ঘন দ্রবণ, ক্লোরিনের সংখ্যা অনেক বেশি, এই জন্য হাইড্রোক্সিল না গিয়ে এখানে কে যায়, এখানে ক্লোরিন মাইনাস যায়। কে যায়, ক্লোরিন মাইনাস যায়। তো ক্লোরিন মাইনাস কি করে, 2টা ক্লোরিন মাইনাস গিয়ে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস আকারে উড়ে যায়। মনে রাখবা এই হ্যালোজেনের যে আয়নগুলা ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই তিনজনই একই কাহিনী করে। তারা হাইড্রোক্সিলকে ফেলে, হাইড্রোক্সিল শক্তিশালী হওয়ার পরেও, হাইড্রোক্সিল যেহেতু একটু মোটা একটু স্লো যায়, ওরা হাইড্রোক্সিলকে ফেলে দিয়ে নিজেরা দৌড় দিয়ে চলে যায়।
ঠিক আছে, কারণ ওরা সংখ্যায় বেশি এবং তারা মুভ করতে পারে তাড়াতাড়ি, তাদের স্পিড মুভেবিলিটি অনেক ভালো। তো তুমি আমি বলতে পারো ভাই তাহলে ক্যাটায়নে কেন হয় নাই? সোডিয়াম প্লাস আর H প্লাসের মধ্যে, সোডিয়াম প্লাস আর H প্লাসের মধ্যে গতির খুব একটা পার্থক্য নাই। আর আরেকটা কাহিনী হলো, দেখো সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে বিশাল গ্যাপ, পাওয়ারের অনেক গ্যাপ, অনেকটুকু তাদের মধ্যে গ্যাপ। কিন্তু এই ক্লোরাইড আর হাইড্রোক্সিলের মধ্যে, হাইড্রোক্সিল শক্তিশালী কিন্তু খুব একটা যে বেশি শক্তিশালী তা না, গ্যাপটা কিন্তু অনেক ছোট। ঠিক আছে, ওই জায়গায় সোডিয়াম আর হাইড্রোজেনের গ্যাপটা অনেক বড়, এই কারণে এখানে ওভারটেক করতে পারে না, বাট অ্যানোডে ব্যাপারটা ওভারটেক হয়ে যায় এবং সেটা যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রেই হবে। ঠিক আছে, যে কোনো হ্যালোজেন আয়নের ক্ষেত্রেই হবে। তাহলে আমরা এখন যা শিখলাম সেটা হলো কি ভাইয়া? সেটা হলো আমরা প্লাটিনাম তড়িৎদ্বার। সেটা হলো কি? প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে আমরা তড়িৎ বিশ্লেষণ করা শিখছি। কোন তড়িৎদ্বার ইউজ করছি আমরা প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করছি। এখন তাইলে একটু খেয়াল করো, প্লাটিনাম তড়িৎদ্বার তো শিখলাম, যে ভাই তড়িৎদ্বার প্লাটিনামকে চেঞ্জ করে অন্য কিছু দেয়া যায় না? যায়। আসো আমরা সেটাই এখন একটু দেখব। এই যে তড়িৎ বিশ্লেষণ কোষে মনে রাখবা তড়িৎদ্বারের সেটআপ দুইটা হয়। দুইটা বা দুইভাবে তুমি তড়িৎদ্বারকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আমি এভাবে লিখি যে তড়িৎদ্বার কয়ভাবে চেঞ্জ করা যায়? তড়িৎদ্বার হলো আসলে দুইভাবে তড়িৎদ্বারকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, দুইভাবে তড়িৎদ্বার সেটআপ করা যায়। একটা কি? একটা হলো যে একটু আগে তুমি যে প্লাটিনামকে দিছো সেটা হলো কি? নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এটা হলো নিষ্ক্রিয় তড়িৎদ্বার, ও কোনো বিক্রিয়া টিক্রিয়ার ধারে কাছে নাই, সাধারণভাবে প্লাটিনাম ইউজ করা হয়। নিষ্ক্রিয় তড়িৎদ্বার, ও কোনো ঝামেলাই নেই। কিন্তু আরেক ধরনের তড়িৎদ্বার সেটআপ আছে, সেটা হলো তুমি যে ধাতুর লবণ দিবা, যে ধাতুর লবণ তুমি তার তড়িৎদ্বার এখানে বসাই দিবা। অ্যামেজিং একটা জিনিস। হ্যাঁ, এতক্ষণ তো দেখলা যে ভাই নিষ্ক্রিয় তড়িৎদ্বারে কি হয়েছে? কিছুই হয়নি, তড়িৎদ্বার কিচ্ছু করে নাই, লবণ লবণের মতো কাজ করছে। কিন্তু আরেকটা হলো তুমি এখন যে ধাতুর লবণ দিবা তুমি ঠিক সে ধাতুর তড়িৎদ্বার দিয়ে সেটআপটা করবা। এই ক্ষেত্রে কি হয় দেখো, এই টাইপের এমসিকিউ আসে এবং একাডেমিকে আমরা এটা স্কিপ করি বলে অনেকে আর অ্যাডমিশনে গিয়ে এটা পারি না। ঠিক আছে, আসো আমরা এটা একটু শিখি। আমি এখানে কি করলাম? এখানে আমি কপার সালফেট নিলাম। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব। কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস। তড়িৎদ্বার কার দিব? যে ধাতুর লবণ তারই তড়িৎদ্বার দিলাম। লবণ কপারের, তারই তড়িৎদ্বার দিব। তবে তড়িৎদ্বারের মধ্যে মনে রাখবা অ্যানোডটাই ইম্পর্টেন্ট। অ্যানোড তুমি প্লাটিনাম দিলে ওইটা কি দিছো ম্যাটার করতেছে না। ইভেন তুমি অ্যানোড কপার দিলে এটা কি দিতেছো ম্যাটার করতে, মানে অ্যানোডটাই মেইন। যদিও আমরা দুইটার কথাই বলি, বাট অ্যানোডটাই মেইন। ওকে, এবার আসো, এবার কি হবে? এবার দেখো প্লাস প্লাস মাইনাস মাইনাস। তুমি যখন দেখবা যে ক্যাথোড রিয়াকশন কি হয়, ক্যাথোড রিয়াকশন আগের মতোই। ক্যাথোডে ক্যাটায়ন যাবে, এই যে ক্যাথোডে ক্যাটায়ন যাবে, কপার 2 প্লাস গিয়ে কি করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার ধাতু সলিড পদার্থ আকারে জমা পড়বে। অ্যানোড রিয়াকশন একটা ম্যাসিভ চেঞ্জ আসবে। ম্যাসিভ চেঞ্জটা কি? অ্যানোড রিয়াকশন আগের মতো, আগে যেরকম এখান থেকে সালফেট দৌড় দিত, এবার আর সালফেট যাওয়ারও টাইপ পাবে না। সালফেট যাওয়ার আগেই এখানে কি আমার কপার জমে আছে না? কপার জমে আছে। যখনই কপার ধাতু দেখতে পেল যে একটা কপার 2 প্লাস ওইখানে চলে গেছে, তার মানে একটা কপার 2 প্লাসের ঘাটতি দেখা দিছে। এই ঘাটতি পূরণ করার জন্য কপার ধাতু, এই তড়িৎদ্বারে থাকা ধাতু, সে কি করবে? সে সাথে সাথে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আবার কপার 2 প্লাস হয়ে যাবে। মানে কি? মানে হলো ভাই একটা কপার 2 প্লাস চলে গেছে, তাকে দেখে সাথে সাথে আরেকটা কপার এখানে এসে হাজির হয়ে যাবে। একইভাবে তুমি জিঙ্ক দিলেও সেমভাবে জিঙ্ক ভাঙতো, যা দিতা তাই ভাঙতো। তার মানে দেখো এখানে কপার 2 প্লাস প্রথমে যে কয়টা থাকবে শেষেও ওই কয়টাই থাকবে। ধরো 100টা নিয়ে শুরু হয়েছে, একটা গেছে, সাথে সাথে আরেকটা চলে আসবে। কোনো 99 হইতে দেবে, 99 হওয়ার সাথে সাথে আবার আরেকটা চলে আসবে। তাহলে প্রতিনিয়ত আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ক্যাথোডে তো ধাতু জমা হচ্ছে, তাই না? ক্যাথোডে অলওয়েজ জমা হয়, ক্যাথোডে ধাতু জমা হয়। আচ্ছা, আর এখানে অ্যানোডটাও কি হয়ে যাচ্ছে? এখানে অ্যানোডও ক্ষয় হয়ে যাচ্ছে।
অ্যানোড ক্ষয় হয়। কিন্তু মজার ব্যাপার হলো তুমি যখন প্লাটিনাম তড়িৎদ্বার দিছো তখন ক্যাথোডে ধাতু জমা হয়েছে, অ্যানোড ক্ষয় হয় নাই, ও কোনো বিক্রিয়াতেই অ্যাটেন্ড করে নাই প্লাটিনাম, এই জন্য প্লাটিনামের নাম হয়েছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। ঠিক আছে, কিন্তু যে ধাতুর লবণ তাকে ইউজ করলে আর নিষ্ক্রিয় থাকে না, সেক্ষেত্রে ক্যাথোডে ধাতু জমে আর অ্যানোড ক্ষয় হয়। এখানে সালফেট দাঁড়ায় আছে, দেখতেছে যে হচ্ছে কি ভাই, আমারে ডাকতেছেই না, কপার 2+ গেল, আরেকটা ভেঙে নিচে পড়লো, একটা গেল, এইভাবেই চলতেছে। ঠিক আছে, এই হলো তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, আশা করি এখন তুমি যে কোনো লবণ তোমাকে দিলে কয় টাইপের হইতে পারে, আমি ওখানে 4টা লবণ দিয়ে তোমাকে দেখাই দিছি। আর তড়িৎদ্বার চেঞ্জ করে দিলে এটুকুই, আর কি চেঞ্জ করবে। আরেকটা করতে পারে, ধরো যে ধাতুর লবণ দিল তার চাইতে বেশি সক্রিয় একটা ধাতুর তড়িৎদ্বার দিল, ধরো কপার সালফেট দিল, তার চাইতে সক্রিয় ধাতু জিঙ্কের তড়িৎদ্বার দিল, ওইগুলা কোষই হয় না, ওই টাইপের কোষ এক্সিস্ট করে না, মানে অল্প টাইম 5 মিনিটের মধ্যে কোষ বন্ধ হয়ে যাবে। ওইটা নিয়ে আমাদের পড়াশোনার দরকার নাই, ভার্সিটিতে ওইটার দরকার নাই, এটাই এনাফ। এখন আসলে আমরা কিছু এমসিকিউ দেখি। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? কখনোই সোডিয়াম প্লাস উৎপন্ন হয় না। সোডিয়াম প্লাস উৎপন্ন হইতে দেখছো? না, হাইড্রোজেন গ্যাস হয়। কী কী উৎপন্ন হয় দেখো, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি দেখতে পাচ্ছ এখানে কি উৎপন্ন হয়েছে? হাইড্রোজেন। আরেকটাই কি উৎপন্ন হয়েছে? ক্লোরিন। পাত্রে কি রয়ে গেছে দেখো তো, হাইড্রোজেন আর ক্লোরিন যদি চলে যায়, পাত্রে কিন্তু সোডিয়াম আর OH- আছে, এবং পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়। ঠিক আছে, পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা প্রডিউস হয়। তো হয় না কোনটা? দেখো, এক জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, এক জায়গায় হাইড্রোজেন, এক জায়গায় ক্লোরিন, হয় না সোডিয়াম। কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণ ইলেকট্রোবিশ্লেষণ, কিছু ফন্ট ভেঙে গেছে, কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করছে। তাহলে জলীয় দ্রবণে অ্যানোড কোন ধরনের রিয়াকশন দিবে? একটু আগেই শিখেছি, অ্যানোড ভেঙে আয়নে পরিণত হয়ে যাবে। তারপর বলছে খাদ্য লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাসটি বিমুক্ত হয়? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হয়, আমি এটাও একটু আগে দেখাইছি। তড়িৎ বিশ্লেষণে কোষের ক্যাথোডে সংগঠিত হয় কোনটা? দেখো, তড়িৎ বিশ্লেষণে কোষের ক্যাথোডে সংগঠিত হওয়া সম্ভব। ক্যাথোডে সবসময় কি হয়? অ্যানোডে জারণ, ক্যাথোডে হয় সবসময় বিজারণ। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তুমি দেখো তো, এটা কি বিজারণ না এটা জারণ? এটা একটা জারণ বিক্রিয়া। কেমনে ভাইয়া? তুমি ইলেকট্রনকে এই পাশে আনো, ইলেকট্রনকে সবসময় বামে এনে চিন্তা করবা, বামে আনলে দেখো যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এখানেও দেখো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এটাও হবে না, কোনোটি নয়। এটার পরে এই যে দেখো, এখানে কি ইলেকট্রন গ্রহণ করতেছে। বিজারণ মানে কি? বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। যেহেতু গ্রহণ হচ্ছে, আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি এখানে বিজারণ বিক্রিয়া ঘটতেছে, এবং এটা ক্যাথোডে ঘটতেছে। ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন বস্তু উৎপন্ন হয়? পটাশিয়াম নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ করছি না? ও সুখিনা গেছুস কিনা ভুইলাই আমারে লা 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 লা। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে, ভাই সোডিয়াম ক্লোরাইড 100 বার আসে। ঠিক আছে, অ্যানোডে ক্লোরিন হয়, ক্যাথোডে হাইড্রোজেন হয়। যে তড়িৎদ্বার দিয়ে ইলেকট্রন দ্রবণ ছেড়ে চলে যায় তাকে বলে, আহারে, যে তড়িৎদ্বার দিয়ে ইলেকট্রন দ্রবণ ছেড়ে চলে যায়, মানে যেখানে ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় কোথায়? অ্যানোড। অ্যানোডে জারণ হয়। অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। তো আজকে এ পর্যন্তই আমাদের প্রথম লেকচার। দেখা হবে তোমাদের সাথে দ্বিতীয় লেকচার নিয়ে। অ্যান্ড তোমরা হয়তো জানো, যারা এই পর্যন্ত ক্লাস করছো তারা হয়তো আমাদের ক্লাসটা খুব পছন্দ করতেছো। তো আমরা তোমাদের লাস্ট মোমেন্টে তোমাদের সেভিয়ার হিসেবে আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। তোমরা হয়তো নাম অলরেডি জেনে গেছো, সেটা হলো ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্সটা কি? ধরো আমরাও তো তোমাদেরকে একভাবে কম্প্যাক্টভাবে পড়াই গেছি, সেই প্রথম থেকে 84টা ক্লাসের মাধ্যমে আমাদের এই কোর্সটা শেষ হবে। তুমি অন্য যে কোচিংয়েই থাকো, অফলাইনে উদ্ভাস, ইউসিসি, অনলাইনে এসিএস, বন্দি পাঠশালা শিখো, যেখানেই থাকো, হয়তো তুমি আগে পড়াশোনা করো নাই, গুছায় আনতে পারো নাই, এখন এসে তোমার কাছে মনে হচ্ছে আমি তো কিছু পারি না, আমার ফ্রেন্ডরা মনে অনেক কিছু পারতেছে, তুমি কিছু পারতেছো না। তো এই লাস্ট মোমেন্টে এসে তোমার আসলে কি লাগবে?
তোমার প্রয়োজন হলো এখন তুমি পুরোটা একটা ওভারভিউ করতে চাচ্ছ, হাতে কিন্তু সময় খুবই কম। মেডিকেল প্রিপারেশনের হলে তো কথাই নেই, তাদের আসলে পুরো পড়াশোনাটাই হয় নাই, মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড পড়াশোনাটা হয় নাই, বা ইঞ্জিনিয়ারিং হইলেও তাদেরও ভার্সিটি স্ট্যান্ডার্ড পড়াশোনাটা হয় নাই। তো তোমার এই ভার্সিটি স্ট্যান্ডার্ড একটা পড়াশোনার টোটাল ওভারভিউ তোমার প্রয়োজন, এবং তোমার কি প্রয়োজন, এবং তোমার প্রয়োজন হলো কিছু প্রশ্ন প্রত্যেক দিন নিজেকে পরীক্ষা দিয়ে দিয়ে ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা। এখন এই প্রশ্নটা আসলে কে সেট করতে পারে? একটা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন যে কেউ সেট করতে পারে না, এটার জন্য একটা অভিজ্ঞ প্যানেল প্রয়োজন হয় সবসময়। অ্যান্ড তোমরা জানো এফটিতে আমাদের এখন যে প্যানেল আছে, কেমিস্ট্রিতে আমি আছি, রাহুলদা আছে, ফিজিক্সে অর্কি ভাই আছে, উচ্ছ্বাস ভাই আছে, আফরি আছে, বায়োলজিতে আমাদের ফাহাদ স্যারের সাথে সাইফুল ইমন, সে হলো সলিমুল্লাহ মেডিকেলের আমার বন্ধু, আমরা সরকারি বিজ্ঞান ক্লাসে একসাথে পড়ছিলাম। অ্যান্ড তোমরা যারা এর আগে বিভিন্ন জায়গায় মেডিকেল অ্যাডমিশনের সাথে কানেক্টেড ছিল, সাইফুল ইমনের নাম তারা শুনবে, বিশেষ করে ফার্মগেট এরিয়াতে আসলে সাইফুল ইমন মানে হোলি ক্রসের টপাররা ওর কাছে অ্যাকচুয়ালি পড়তেছে। তো বায়োলজিতে ফাহাদ স্যারের নিয়ে তো আমি আর বলবোই না, কারণ ইউ নো অ্যাবাউট দ্য ফাহাদ স্যার। এই টিম ম্যাথে আবির, হ্যাঁ, এবং রিপন স্যার, মানে ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ম্যাথ টিচার ইভার, তুমি বলতে পারো রিপন স্যারকে। তো আমাদের এই প্যানেল তোমাদের জন্য 35 দিনে আমরা তোমাদের 47টা ক্লাস করাবো, 44টা ক্লাস করাবো, যেটাতে পুরো জিনিসটা ওভারভিউ করবো, এবং 44টা এক্সাম থাকবে। তোমার প্রত্যেকটা লেকচারের উপর আবার একটা ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে। এই হলো তোমার ক্লাস এবং এক্সাম শেষ। এবং আমরা যেটা করতেছি, তোমার ডিউর এক্সামের 15 দিন আগে আমরা ক্লাস শেষ করে দিব। ক্লাস শেষ করে আমরা কি করব? আমরা ক্লাস শেষ করে তোমাদের হলো 4টা সাবজেক্ট ফাইনাল নেব। কেমিস্ট্রির উপর একটা, ফিজিক্সের উপর ফাইনাল একটা, ম্যাথের উপর একটা, বায়োলজির উপর একটা। মানে তুমি যে এতদিন আমাদের সাথে দৌড়াই গেছো, তুমি এবার কতটুকু শিখতে পারলো? পুরো সাবজেক্টের উপর 4টা পরীক্ষা দাও। পুরো সাবজেক্টের উপর 4টা পরীক্ষা দেওয়ার পরে কোশ্চেন ব্যাংক স্পেশাল এক্সাম নিব। তোমরা জানো যে ভার্সিটি পরীক্ষাগুলোতে কোশ্চেন ব্যাংক থেকে অনেক কিছু কমন আসে, অনেক 60 থেকে 70% কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে। তো পুরো কোশ্চেন ব্যাংকের উপর আমরা এবার 2টা পরীক্ষা নেব। তোমরা শুধু কোশ্চেন ব্যাংক পড়ে যাবে, আমরা ওইখান থেকে কিছু প্রশ্ন তোমাদের দিব, তোমরা পরীক্ষা দিবা। কোশ্চেন ব্যাংক স্পেশাল 2টা এক্সাম হওয়ার পর ডাভি স্ট্যান্ডার্ড 4টা এক্সাম আমরা নিব, যেখানে রিটেন সহ থাকবে। রিটেন সহ ডাভি স্ট্যান্ডার্ড এই 4টা এক্সাম দিলে তুমি মোটামুটি নিজেকে ফুললি প্রিপেয়ার্ড ভাবতে পারো একটা ভর্তির যুদ্ধে যাওয়ার জন্য। তো এই ক্র্যাশ কোর্সটা আশা করি তোমাদের যে কারোর জন্যই খুবই কার্যকর হবে, এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু আমরা এই ক্র্যাশ কোর্সে দিচ্ছি। অভিজ্ঞ টিচার প্যানেল, এক্সাম সিস্টেম হতে শুরু করে, আমার মনে হয়েছে, আমার তো অফলাইনে অনেক স্টুডেন্ট তোমরা জানো, আমি তার কন্টিনিউ তাদের সাথে কানেক্টেড থাকি। তো ওদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে এই প্রবলেমগুলো তোমাদের এখন দরকার, এবং এই সলিউশনগুলো তোমাদের এখন লাগবে, সেগুলো দিয়েই আমরা আসলে ক্র্যাশ কোর্সটা ডিজাইন করছি। তো তোমরা চাইলে আমাদের এফটির ওয়েবসাইটে গিয়ে আমাদের ক্র্যাশ কোর্সে এনরোল হয়ে যেতে পারো। আর তোমাদের সাথে দেখা হবে তৈত রসায়নের দ্বিতীয় লেকচারে। সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে বিজয়ে। বেস্ট অফ লাক।